তাহলে আমাদের বাকি ক্লাসটা শেষ করি। তাহলে এইডসে, তাহলে কালকে বলেছিলাম এআরসি, এরপরে শেষ স্টেজে আসলো কি ক্লিনিক্যাল সিমটম এবং ডেথ, তাই তো? এর মধ্যে পরে হলো তখন হবে কি তোমার এইডসে কি হবে, অপরচুনিস্টিক ইনফেকশন হবে এবং ম্যালেরিয়া হবে এবং কিছু হবে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সিমটম হবে। অপরচুনিস্টিক কি হবে, ইনফেকশন কি হবে, সেটা সেটা হলো ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, ভাইরাল ইনফেকশন হতে পারে, তারপর ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। ব্যাকটেরিয়া কোনটা কোনটা হয়, যেমন ধরো মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এবং মাইক্রোব্যাকটেরিয়াম এভিয়াম ইন্ট্রাসেলুলারি। অলরেডি মাইক্রোব্যাকটেরিয়াম যখন ক্লাসিফিকেশন পড়ানো হয়ে গেছে তখন কিন্তু জানছো যে টিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়া এবং অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়া। টিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়ার মধ্যে কি কি ছিল, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এবং মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্টি, আর বাদ বাকিগুলো সবগুলো ছিল অ্যাটিপিক্যাল, তাই তো? তো মাইক্রোব্যাকটেরিয়া এই অ্যাটিপিক্যাল গুলো এখানে হয়, বিশেষ করে মাইক্রোব্যাকটেরিয়াম এভিয়াম ইন্ট্রাসেলুলারি, এটা হয়। আচ্ছা, আর মাইক্রোব্যাকটেরিয়াম বোভাইন, ওটাও কিন্তু টিপিক্যালের মধ্যে পড়ে। মানে টিপিক্যাল তো তিনটা। আচ্ছা, মাইক্রোব্যাকটেরিয়াম এখন গেল। এছাড়া কি হবে, সালমোনেলা স্পিসিস, স্ট্রেপ্টোকক্কাস স্পিসিস, লিস্টেরিয়া মনোসাইটোজেন্স এবং নোকার্ডিয়া স্টেরয়েড। এই কয়েকটা হলো তোমার ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াম এভিয়াম ইন্ট্রাসেলুলারি, তো সালমোনেলা, তারপরে স্ট্রেপ্টোকক্কাস, লিস্টেরিয়া এবং নোকার্ডিয়া। প্রোটোজোয়াল ইনফেকশন কি কি হয় বা প্যারাসাইটিক ইনফেকশন কি হয়, টক্সোপ্লাজমা গন্ডে হতে পারে, ক্রিপ্টোস্পোরিডোসিস, ক্রিপ্টোস্পোরিডিয়াম স্পিসিস এবং আইসোস্পোরা বেলি। বিশেষ করে দেখো এই যে স্টেশনে দেওয়া আছে ক্রিপ্টোস্পোরিডিয়াম স্পিসিস। এই গতকালকে বললাম কি যে আনএক্সপ্লেন ডায়রিয়া হয়, তাই তো? কোনো কারণ জানা যায় না। ডায়রিয়া সাধারণত তোমার এই যে কি কি করে, একটা পিউবে কলি করে, তারপর তোমার হলো শিগেলা করে, সালমোনেলা কিছু কিছু করে, সালমোনেলা। এগুলো করে। তারপরে প্যারাসাইটিকের মধ্যে তোমার প্রোটোজোয়ার মধ্যে তোমার হলো ইয়ে করে, ইন্টারভাহিস্টুলারি করে। কিন্তু এই যে এই ক্ষেত্রে তোমার ডায়রিয়াটা করে মেইনলি এই ক্রিপ্টোস্পোরিডিয়াম। হ্যাঁ, ক্রিপ্টোস্পোরিডিয়াম পারভার্ম একটা পাওয়া যায়, এইটা মেইনলি করে। হুম, খালি এখানে না, এরা হলো তোমার হলো যখন হোস্ট ডিভাইস কমে যাবে তখন এটা করে। আর এইডসে এটা বেশি করে, ক্রিপ্টোস্পোরিডিয়াম স্পিসিস এটা করে। তাহলে টক্সোপ্লাজমা গন্ডি, ক্রিপ্টোস্পোরিডিয়াম এবং আসিস্পোরা বেলি। ক্রিপ্টোস্পোরিডিয়াম তো অবশ্যই আগে বলবো, তারপর পরে বলবো। তারপরে ফাঙ্গাল ইনফেকশন কি কি হয়, ক্যান্ডিডা আলবিকান। ফাঙ্গাল ইনফেকশন এই চারটা আমি বলবো, এই চারটা কিন্তু আমি ফাঙ্গাস যখন করাবো তখন তোমাদের ক্লিয়ার হবে। এই চারটাকে আমরা বলি অপরচুনিস্টিক ফাঙ্গাস। যেমন কি কি আছে, আরো আছে, এই কয়েকটা দেখো, ক্যান্ডিডা আলবিকান, ক্রিপ্টোকক্কাস নিওফরমেন্স, হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম এবং নিউমোসিস্টাইটিস জিরোভেসি। এই কয়টা ফাঙ্গাল ইনফেকশন করে। তার মধ্যে এই যে নিউমোসিস্টাইটিস জিরোভেসি নর্মাল পার্সনকে ইনফেকশন করে না, এই তোমার এইডসে তোমার কিন্তু এই যে নিউমোসিস্টাইটিস জিরোভেসি এটা করে এবং এটা তোমার নিউমোনিয়া করে। হুম, এই জন্য স্টেশনে দেওয়া আছে এখানে দেখো, এই নামটা অবশ্যই খেয়াল রাখতে হবে। ক্যান্ডিডা আলবিকান, ক্রিপ্টোকক্কাস নিওফরমেন্স, হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম এবং নিউমোসিস্টাইটিস জিরোভেসি। নিউমো থেকে লাংস, নিউমো মানে লাংস, সিস্টাইটিস লাং সেলকে ইনফেকশন করবে। তারপরে ভাইরাল ইনফেকশন কি কি হতে পারে ওখানে, যেমন ধরেন হিউম্যান হার্বেস ভাইরাস যেগুলো আছে সেগুলো করবে, যেমন এফস্টিন বার ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস, হার্পেস সিমিলার ভাইরাস 1 and 2 দুটাই থাকবে এবং ভাইরাস হলো 10টা ভাইরাস। তার মানে হিউম্যান হার্বেস ভাইরাস যে কয়টা আছে 5টা, এই 5টাই তোমার করবে, ঠিক আছে? এছাড়া করবে আর কি করবে, অ্যাডেনো ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস এবং হেপাটাইটিস সি ভাইরাস। এই তোমার হলো অপরচুনিস্টিক ইনফেকশন, ঠিক আছে? তাহলে ব্যাকটেরিয়াল, ভাইরাল, ফাঙ্গাল এবং ভাইরাল এবং প্যারাসাইটিক, চারটা একবার ভালো করে খেয়াল রাখবা। এবং
যে কটাই পড়াবো সবগুলোই তোমার গুরুত্বপূর্ণ, মনে রাখতে রিটেন বলো ভাইবা বলো সবগুলোই জানতে হবে। তাহলে ব্যাকটেরিয়াল কি হচ্ছে, একটা হলো তোমার প্রথম আসলে যে পালমারি টিউবারকুলোসিস, তারপরে পালমারি অ্যাভিয়াম ইন্টারসেলুলারি, তারপরে সালমোনেলা তারপরে স্টেপ্টোকক্কাস, তারপরে তোমার হলো নোকার্ডিয়া, এই কটা আসবে। তারপরে তোমার হলো প্যারাসাইটে কি কি আসবে, টক্সোপ্লাজমা গন্ডি, ক্রিপ্টোস্পোরাম স্পিসিস এবং আইসোস্পোরাম ভ্যালি। ফাঙ্গাসের মধ্যে কোনটা, ক্যান্ডিডা আলবিকান, ক্রিপ্টোকক্কাস নিওফরমান্স, হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম এবং নিউমোসিস্টাইটিস জিরাভাইসি। ভাইরালের মধ্যে হিউম্যান হার্পেস ভাইরাস, যেমন হলো এক্সট্রিম ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস, হার্পেস সিমিলার ভাইরাস টাইপ 1 and 2, এবং ভাইরাসের 10টা ভাইরাস। আর কোনটা হতে পারে, অ্যাডেনো ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস এবং হেপাটাইটিস সি ভাইরাস। এই হলো অপস্টাস্টিক ইনফেকশন। এই দেখো ক্যানিডা অ্যালবিকান ইনফেকশন করছে ওরাল ক্যাভিটির মধ্যে, ওরাল শ্বাস, এই দেখো, হ্যাঁ ঠিক আছে, ওরাল ক্যাভিটির মধ্যে দেখো শ্বাস হয়ে গেছে, ভয়াবহ। তারপরে টাঙ্গে করে দেখো, ওই যে ওরাল লেশন করে টাঙ্গের চারিদিকে দেখো, ওই জিহ্বাতে দেখো, হুম, ঠিক আছে। তারপরে কিছু টিউমার হয় এখানে এইডসে। টিউমারে কি কি আছে, লিম্ফোমা। লিম্ফোমা তোমরা জানো যে মেইনলি দুই ধরনের, আর এগুলোর মধ্যে সাব টাইপ আছে। একটা হলো নন হজকিন্স লিম্ফোমা এবং হজকিন্স লিম্ফোমা। এছাড়া কি হতে পারে, ক্যাপোসি সার্কোমা, সার্ভাইকাল কার্সিনোমা এবং অ্যানোজেনিটাল কার্সিনোমা, এই কয়েকটা, এই টিউমারগুলো হয়। তারপরে তোমার নিউরোলজিক্যাল সিমটম কি হয়, এগুলো কিন্তু সবই পরীক্ষা আসে, এই নিউরোলজিক্যাল কি কি আসে, যেমন এখন হলো ওয়াস্টিং অ্যান্ড এইডস ডিমেনশিয়া কমপ্লেক্স, পেরিফেরাল নিউরোপ্যাথি, progressive multifocal leukoencephalopathy, myopathy, myelopathy, cranial nerve palsy, central nervous system lymphoma, cryptococcal meningitis এবং encephalitis বাই সাইটোমেগালোভাইরাস, হার্পিস জস্টার ভাইরাস এবং টক্সিপলাজমা। তাহলে প্রথম হলো তোমার হলো ওয়াস্টিং অ্যান্ড এইডস ডিমেনশিয়া কমপ্লেক্স। ওয়াস্টিং হবে, ওয়াস্টিং এর সিমটমটা কি হবে, বিহেভিয়ার চেঞ্জ হবে। চেঞ্জ কি হবে, ট্রাবল উইথ কনসেন্ট্রেশন, মেমোরি অ্যান্ড অ্যাটেনশন এবং স্লোয়িং অফ মোটর ফাংশন। তাহলে ওয়াস্টিং অ্যান্ড এইডস ডিমেনশিয়া কমপ্লেক্স এর মধ্যে হলো বিহেভিয়ার চেঞ্জ হবে, বিহেভিয়ার চেঞ্জ হবে তার মানে হলো ট্রাবল, এই কনসেন্ট্রেশন, মানে সে যে কাজ করবে তার কাজের প্রতি মনোযোগ থাকবে না, হ্যাঁ। মেমোরিটা তোমার একবারে লস হবে না, কিন্তু মেমোরি তোমার কমে যাবে, কিছু মনে রাখতে পারবে না, হ্যাঁ। এখন যেটা বলতেছে পরক্ষণে আবার ভুলে গেছে, মেমোরি ভুলে গেছে। অ্যাটেনশন, এই অ্যাটেনশন কাজেরও মনোযোগ থাকবে না, এবং এই স্লোয়িং অফ মোটর ফাংশনটাও তার কম হয়ে যাবে। এবং আরেকটা কি, ওয়াস্টিং হবে, ওয়াস্টিং হবে একবারে, এমন ওয়াস্টিং হবে পরে আসতে ফিগারে। তারপর পেরিফেরাল নিউরোপ্যাথি, তার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হলো ওয়াস্টিং অ্যান্ড এইডস ডিমেনশিয়া কমপ্লেক্স, তারপরে পেরিফেরাল নিউরোপ্যাথি, তারপরে প্রোগ্রেসিভ মাল্টিফোকাল লিউকোএনকেফালোপ্যাথি, মাসেল মাইলোপ্যাথি আর ক্রেনিয়াল নার্ভ পলসি হবে। আর ইনফেকশনের মধ্যে কি হবে, আর টিউমারের মধ্যে কি, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম লিম্ফোমা হবে। আর ইনফেকশনের মধ্যে কোনটা হবে, ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস হবে এবং এনকেফালাইটিস হবে, যেমন সাইটোমেগালো ভাইরাস, হার্পিস জস্টার ভাইরাস, টক্সিপলাজমা। খেয়ে থাকবে এগুলো তো, অবশ্য খেয়াল রাখতেই হবে। স্যার বলো। স্যার ওই যে ক্যাপোসি সার্কোমা যে বললেন ওইটা কি? হ্যাঁ ক্যাপোসি সার্কোমা হ্যাঁ, ওইটা ওইটা কি স্যার, মানে ওটা কেমন এখন তো ক্যাপোসি এখানে সার্কোমাটা? তো তোমাদের প্যাথোলজিতে এখনো পড়ানো হয়নি এগুলো। স্যার এগুলো খেয়াল তোমাদের নাই এটা। সিস্টেম প্যাথোলজি শুরু করেনি এখনো, স্যার সিস্টেম এটা খেয়াল প্যাথোলজি নাই। শুরু করেনি এখনো, এগুলো সিস্টেম প্যাথোলজিতে পড়াবে, বুঝছো।
এই তোমার জি লিম্ফোমা স্যার। বলো, তারপরে কেমোসার্কোমা বলো, সার্ভাইকাল ক্যান্সার, এগুলো সব কিন্তু তোমার এগুলো তোমার সিস্টেমিক প্যাথোলজিতে পড়ানো হবে। হুম, যেমন জি এগুলো স্যার, নিয়ে ঠিক আছে। আলোচনা করতেছি। এগুলো তোমার এই ভেসেলে হবে, তোমার এই যে বিশেষ করে লেগে লেগে এগুলো হয়। স্যার লিম্ফেটিক ভেসেলের এন্ডোথেলিয়াল ম্যালিগন্যান্সি। হ্যাঁ হ্যাঁ, এই যে এগুলো তো হয়, যখন এগুলো প্যাথোলজি পড়াবে, যখন এখানে আমি পড়াবো না। তারপরে তোমার হলো দেখো, এই যে ওয়াস্টিং বলো না, এটাকে আরেকটা বলে স্লিম ডিজিজ। হ্যাঁ, চেহারাটা দাও কি হয়ে গেছে, আফ্রিকান পেশেন্ট, তার দেখো এমন তার ওয়াস্টিং হয়ে গেছে, স্লিম হয়ে গেছে। হুম, ওয়াস্টিং হওয়ার ফলে এমন মানুষ স্লিম, এই জন্য নাম হলো স্লিম ডিজিজ। ঠিক আছে, তারপরে কত, তাহলে এই হলো তোমার হলো, তাহলে সে পয়লাম হলো তোমার এইডস হলে কি হবে, একটা অপরচুনিটি ইনফেকশন হবে, তারপর টিউমার হবে এবং নিউরোলজিক্যাল কিছু কমপ্লিকেশন হবে। সেই জিনিসগুলো অলরেডি করানো হলো। এরপরে এসে তোমার উইন্ডো পিরিয়ড, ওই যে উইন্ডো পিরিয়ড হেপাটাইটিস বি ভাইরাসে পড়েছিলাম, ওখানে কি ছিল যে হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন ডিসিভার করলো, তারপরে ওর এগেনস্টে যে অ্যান্টিবডি, হ্যাঁ, হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিবডি ডেভেলপ করতে সময় লাগে, তাই তো? এই মাসের গ্যাপটাকে বলতাম উইন্ডো পিরিয়ড ইন কেস অফ হেপাটাইটিস বি। আর এখানে কি বলবো, এখানে হলো যে তোমার হলো একটা পেশেন্ট, window period is the time between the exposure of a patient to HIV and the appearance of detectable antibodies to the virus. It is about 3 to 4 days. যেমন ধরো কোনো ভাইরাস যদি প্রবেশ করে আমাদের বডিতে, তো তার বিপরীতে তো অ্যান্টিবডি হবে, তাই তো? অ্যান্টিবডি হবে। হ্যাঁ, তো এই যে এই ক্ষেত্রে এই যে অ্যান্টিবডি তৈরি হতে সময় লাগে, মোটামুটি দেখা যায় যে 7 থেকে 10 দিনের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়। কিন্তু এইচআইভির ক্ষেত্রে হয় কি, এই অ্যান্টিবডি তৈরি হতে দেরি হয়। এই যে ফাঁকা এই ফাঁকা পিরিয়ডটা, এটাকে বলা হচ্ছে তোমার হলো উইন্ডো পিরিয়ড। এটা হলো সময়টা 3 to 4 উইকস। হুম, ইট ইজ 3 to 4 উইকস। তাহলে উইন্ডো পিরিয়ড ইজ এ টাইম বিটুইন দ্য এক্সপোজার অফ এ পেশেন্ট টু এইচআইভি। যে কোনো কারণে হোক, সে সেক্সুয়াল হতে পারে, প্যারেন্টাল বা পেরিনেটাল, যে কোনো কারণে এক্সপোজ হলো, হওয়ার পর থেকে এই যে অ্যান্টিবডি ডিটেকশন হওয়ার মাস পর্যন্ত সময়টা হলো উইন্ডো পিরিয়ড। সময়টা হলো 3 থেকে 4 সপ্তাহ। এর ইম্পর্টেন্সটা কি, ওই যে আগের মতোই তোমার ওই যে এই হেপাটাইটিস বি ভাইরাসের মতোই, যে এই সময় যদি আমরা অ্যান্টিবডি বেস টেস্ট করি, তাহলে সেখানে তো অ্যান্টিবডি ওই 3 থেকে 4 সপ্তাহের মধ্যে অ্যান্টিবডি বেস টেস্ট যদি করি, তাহলে কখনোই আমরা পজিটিভ রেজাল্ট পাবো না, তখন ফলস নেগেটিভ রেজাল্ট পাবো, তাই তো? আর ফলস নেগেটিভ রেজাল্ট পাইলে হবে কি, সে তো পেশেন্ট ইনফেক্টেড, কিন্তু সে কি করবে, ডিসে ট্রান্সমিট করবে অন্য পেশেন্টকে, তাই না? তাহলে মোর ডেঞ্জারাস এটা। আর এই সময় আমরা ডিটেকশন কিভাবে করবো, এই সময় ডিটেকশন করবো, এই যে আমরা নিউক্লিওক্লাসিডে একটা প্রোটিন ছিল, কি ছিল, P24 প্রোটিন ছিল না, ওই অ্যান্টিজেনটাকে আমরা ডিটেকশন করবো এই সময়। অথবা পিসিআর, আরএনএ করবো, পিসিআর বা আরটিপিসিআর দ্বারা আমরা পিসিআর করবো। ঠিক আছে, তাহলে এমব্রয়ডারি করি, তাহলে এনি অ্যান্টিবডি বেসড ব্লাড টেস্ট, এলাইজা, ওয়েস্টার্ন ব্লট, এগুলো সাধারণত এইচআইভিতে করা হয়। এগুলো বিকাম নেগেটিভ ডিউরিং দিস পিরিয়ড। So this is dangerous period of HIV infection because HIV can be transmitted to others during this period. এবং তাহলে ঠিক আছে, আর ডিটেক্টেড বাই আইডেন্টিফাইং ভাইরাল P24 অ্যান্টিজেন অর ভাইরাল আরএনএ বাই PCR মেথড। তাহলে হেপাটাইটিস বি ভাইরাসে আমরা কিভাবে তোমার উইন্ডো পিরিয়ড আমরা ডায়াগনোস করতাম? স্যার এইচবিসি এবি। না, এই হেপাটাইটিস বি সারফেস এইচবিসি অ্যান্টিজেন। আইজিএম অ্যান্টিবডি। জি স্যার, এইচবিসি এবি ওর ভিতরে আইজিএম দ্বারা। হ্যাঁ, ওটা দুইটা ছিল, আইজিএম আর আইজিজি। আইজিজি জি মানে তো আইজিএম দ্বারা পড়ে স্যার। জি জি স্যার। আইজিএমটা হলো একক। হ্যাঁ, জি আইজিএম স্যার। দ্বারা আমরা করতে হবে। আর এখানে আইজিএমটি। করবো তোমার হলো এই যে তোমার P24 অ্যান্টিজেন ডিটেকশন করব, অথবা পিসিআর বা আরটিপিসিআর দিয়ে আমরা আরএনএ ডিটেকশন করব। এই হলো তোমার হলো তাহলে এই হলো উইন্ডো পিরিয়ড এটা। এখন এই সাথে আমরা ডায়াগনোসিস কিভাবে করবো?
প্রথম নিব হলো স্পেসিমেন কালেকশন করব, তারপরে কালচার করব, তারপরে তোমার সেরোলজি করব। আরেকটা হলো নিউক্লিক অ্যাসিড বেসড মলিকুলার টেস্ট করব। 4টা হেডলাইন। স্পেসিমেন কালেকশন আমরা কি করব? ব্লাড নেব, ইউজুয়ালি ব্লাডই নেওয়া হয়। এছাড়া আমরা নিতে পারি কি সিমেন, ভ্যাজানাল ফ্লুইড নিতে পারি এবং ব্রেস্ট মিল্ক, যেগুলো হচ্ছে তোমার ছড়ায় আর কি, সেগুলো আমরা নেব। ব্লাড এমনিতে নেব ইউজুয়ালি, এছাড়া নিতে পারি সিমেন, ভ্যাজানাল ফ্লুইড নিতে পারি এবং ব্রেস্ট মিল্ক নিতে পারি। নিয়ে আমরা করবো কালচার। ইউজুয়ালি কালচার করা হয় না, নট ডান রুটিনলি। এগুলো তোমার হলো তোমার প্র্যাকটিক্যাল পারপাজে আমরা করি না, বা এগুলো করা হয় তোমার রিসার্চ পারপাজে করা হয়। রিসার্চ পারপাজে করা হয়, এই জন্য লিখবা তোমরা ভাইরাস আইসোলেশন নট ডান রুটিনলি। তো ওই সময় কি করা হয়, ওইখানে যে যে তোমার এইচআইভি কোন সেলকে এফেক্ট করে? লিম্ফোসাইট। কোন লিম্ফোসাইট? হেল্পার টি সেল। হেল্পার। তো ওইখানে আমরা এই লিম্ফোসাইটটা নিই, লিম্ফোসাইটটা নিয়ে ওটা আমরা কালচার করি। পেরিফেরাল ব্লাড থেকে লিম্ফোসাইট সেপারেট করে ওইটা আমরা কালচার দিই। এইচআইভি ক্যান বি কালচার্ড ফ্রম লিম্ফোসাইটস ইন পেরিফেরাল ব্লাড। আচ্ছা, তারপর আমার সেরোলজি টেস্ট। এটাই হলো মেইন মেথড, এটাই সাধারণত আমরা করি। এর মাধ্যমে আমরা অ্যান্টিবডি দেখতে পারি এবং অ্যান্টিজেনও দেখতে পারি। অ্যান্টিবডির মধ্যে কি কি দেখবো? প্রথম দেখবো কিছু আছে স্ক্রিনিং দেখবো, যে এটা পজিটিভ কানে নেগেটিভ, এটা জাস্ট দেখার জন্য এটা দেখবো। তারপর ওটা কনফার্ম করবো, কনফার্মেশন। স্ক্রিনিং টেস্টের মধ্যে কিছু এলাইজা, এটা সাধারণত বেশি, এলাইজা এবং আইসিটি এবং পার্টিকুলার অ্যাগ্লুটিনেশন টেস্ট। সাধারণত পিএটি সাধারণত কম করা হয়, এলাইজা এবং আইসিটি এই দুটাই করা হয়। এলাইজা মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজড, এবং এই যে আইসিটি ইমিউনোক্রোমাটোগ্রাফিক টেস্ট, এই আইসিটি এটাও বেশি করা হয়। আইসিটি ডিভাইস পাওয়া যায়, ইজি মেথড। আরেকটা হলো তোমার, এটা যখন পজিটিভ হলো তখন আমরা করবো কনফার্ম ডায়াগনোসিস ওয়েস্টার্ন ব্লট। তুমি অলরেডি জানছো ব্লট কি ধরনের, ওয়েস্টার্ন ব্লট, সাউদার্ন ব্লট, নর্দার্ন ব্লট, অনেকগুলো জানছো না? এখানে করবো ওয়েস্টার্ন ব্লট। আর অ্যান্টিজেন ডিটেকশন করবো কি এলাইজা। তাহলে এলাইজা দ্বারা আমরা অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি দুটাই দেখতে পাচ্ছি। আর তোমার এই যে মলিকুলার টেস্ট বা ডিটেকশন ভাইরাল নিউক্লিক অ্যাসিড আরএনএ ভাইরাস, ওটা ডিটেকশন কিভাবে করবো? আরটিপিসিআর, রিয়েল টাইম পলিমারেজ চেইন রিঅ্যাকশন, এটা আমরা করবো। এই হলো তোমার ডায়াগনোসিস। এবং তাহলে এটা অবশ্য পরীক্ষায় আসবে, ভাইভাতে আসবেই। এখন প্র্যাকটিক্যাল পারপাস একটু বলে রাখি, আমরা সাধারণত প্রথম করি কি, প্রথম স্ক্রিনিং করার জন্য করব আইসিটিআই করি, এবং একটা আইসিটি যদি পজিটিভ হয় তো তাহলে ওটা আবার রিপিট করি অন্য আরেকটা কোম্পানির আইসিটি নিয়ে আরেকটা করি। কনফার্ম হলাম তখন আমরা করবো কি এলাইজা আবার করি। এলাইজাও যদি কনফার্ম হয় তখন আমরা করি কি তোমার এই যে কনফার্ম করার জন্য পিসিআর, যে তোমার সরি তোমার এই ওয়েস্টার্ন ব্লট করি। ওয়েস্টার্ন ব্লটও যদি পজিটিভ হয় তারপরে আবার ফাইনালি করবো আমরা ওই যে মলিকুলার টেস্ট আরটিপিসিআর করি, ঠিক আছে? এবং এগুলো করার পরও যদি পজিটিভ আসে তখন সেক্ষেত্রে করবো কি, রোগীর আমরা সাইন সিমটম নেব, তখন রোগীর কাছে হিস্ট্রি নেব, তারপরে কিন্তু আমরা ডিক্লেয়ার করি যেটা এইচআইভি। কারণ এইচআইভি তুমি একটা রোগীকে ডায়াগনোস করে দিলা এত সহজ, আর তার জীবন তো ভয়াবহ অবস্থা তৈরি হয়ে যায়, তাই না? তারপর তুমি জানতেছো হয়তো পজিটিভ, কিন্তু তুমি সহজে ডিক্লারেশন করবে না, এতগুলো স্টেপ নিয়ে তারপরে তুমি ডিক্লারেশন করবে। একটা পজিটিভ পাইলা সঙ্গে সঙ্গে তুমি বলে তুমি পজিটিভ, তাহলে তো ওর জীবন শেষ, ওর সমাজ থেকে তো ও একবারে বিচ্ছেদ হয়ে যাবে এবং ওর ফ্যামিলিতে বিচ্ছেদ হয়ে যাবে। তারপর ওর জীবনটাও দেখতে হবে, ঠিক আছে? খালি ওকে ভালো করে জানাতে হবে যে ও যেন গোপন রাখে, এবং ওর আরো কনফার্ম করার জন্য আরো কিছু টেস্ট করবো, এইভাবে তোমার কোনো প্র্যাকটিস করবে, এইভাবে অ্যাপ্লাই করবা, ঠিক আছে? এই হলো ন্যাশনাল অ্যালগরিদম এটা অফ ডায়াগনোসিস। তাহলে প্রথম আমরা কি করলাম, যে স্পেসিমেন কালেকশন করলাম হলো ব্লাড ইউজুয়ালি করি, এছাড়া নিতে পারি সিমেন, ভ্যাজানাল ফ্লুইড নিতে পারি এবং ব্রেস্ট মিল্ক নিতে পারি। তারপরে আমরা কালচার করব,
নট রুটিন এটা করা হয়। এটা কি করলে কি করা হয়, পেরিফেরাল ব্লাড থেকে আমার লিম্ফোসাইট নিয়ে সেটা কালচার করবো। এরপরে আমরা সেরোলজি টেস্ট করবো, অ্যান্টিবডি টেস্ট এবং অ্যান্টিজেন। অ্যান্টিবডি আমরা স্ক্রিনিং কি আছে, যেমন এলাইজা, তারপর হলো আইসিটি ইমিউনোক্রোমাটোগ্রাফি টেস্ট। তারপরে এগুলো পরে কনফার্ম ডায়াগনোস করবো কি ওয়েস্টার্ন ব্লট। ওয়েস্টার্ন ব্লটটা এখন ইনভ্যারিয়েবলি করা হয় ওয়েস্টার্ন ব্লট। আরেকটা করে মোলেকুলার টেস্ট, সেটা হলো আরটিপিসিআর। আরটিপিসিআর। এই হলো তোমার ডায়াগনোসিস। তো আমি এই পর্যন্ত বললাম। তারপরে এখন আসো এইচআইভি তোমার হলো ট্রিটমেন্ট আমরা কি করব। ট্রিটমেন্টের জন্য বেশি কিছু আমি বলবো না, আর মেডিসিন বহু আছে এবং এগুলো অনেক ক্লাসিফিকেশন আছে, তোমাদের এত কিছু প্রয়োজন নাই। তবে যারা তোমার ডিএলএম কোর্স আছে তারা আরেকটু বেশি পড়বা। আর এই তোমার এমবিবিএস স্টুডেন্টের জন্য এত বেশি কিছু লাগবে না। তবে হার্টটা সাধারণত আমরা ভাইভাতে ধরবোই না, তো রিটেনের জন্য তোমরা একটু দেখে নিও, সামান্য একটু দেখে নিও। পরীক্ষাতে সম্ভবত আসে, একটু দেখি কোশ্চেনটা একবার মনে হয় আসছিল নাকি। ভাইভাতে তোমাদের অডিট হওয়ার কিছু নাই। আমরা এইচআইভিতে এখন যেটা ট্রিটমেন্ট ফলো করি, এই যে এটা হার্ট, HAART, হার্ট, এই সিঙ্গেল এ না, AART, এটা আমরা করি। এটা অর্থ কি, হাইলি অ্যাক্টিভ অ্যান্টি রিট্রোভাইরাল থেরাপি। ঠিক আছে, এইটাতে আমরা ট্রিটমেন্ট করি। তাহলে এটা ডেফিনিশন কি, যেমন ধরো তোমার এই যে টিবিতে, ম্যাক্সিমাম টিবি কারো হলো, টিবিতে আমরা কি করি 4FDC, তোমাদের ম্যাডাম বলেছে, ওখানে সাধারণত তোমার চারটা ড্রাগস কিন্তু দেওয়া হয়। ওটা তোমার হলো দুইটা ফেজ, ইন্টেনসিভ ফেজ আর কন্টিনিউশন ফেজ। কোনোটা 6 মাস, কোনোটা 8 মাস, কোনোটা 12 মাস, এইরকম অনেক রেজিমেন্ট আছে, 3টা রেজিমেন্ট আছে, বুঝছো। তো ওই যে যেটা হলো তোমার এই যে 2 মাসে যেটা, ওই সময় তোমার হলো যেটা দেওয়া হয়। এবং ওই ক্যাটাগরি 1, 2, 3 এগুলো আমরা সাধারণত ইয়ে পড়ি না, তোমার প্র্যাকটিক্যাল লাইফে জানা যাবে তখন এই ক্যাটাগরি 1, 2, 3 কখন কোন ড্রাগস দেওয়া হচ্ছে তখন এগুলো জানবা। আচ্ছা, তো ওইখানে তোমার বেশ করে এখন দেওয়া হয় তোমার এই পরপর 2 মাস দেওয়া হয়, যেটা 4FDC, 4টা ড্রাগস একসঙ্গে দেওয়া হয়। আর কি দেওয়া হয়, রিফাম্পিসিন, আইসোনিয়াজিন, আইসোনিয়াজিন, ইথাম্বুটল। ইথামবিউটল, পাইরাজিনামাইড। এবং ইথাম্বুটল, তাই তো 4টা ড্রাগস দেওয়া হয়। কি যেন দেওয়া হয়, যাতে রেজিস্ট্যান্স না হয়, এই যে, তাই তো রেজিস্ট্যান্স হয় কিন্তু ওখানে। একটা ডাক্তার শেষ করতেছো বা 2টা ডাক্তার শেষ করতেছো, তোমার ট্রিটমেন্ট তোমার ফেলার হবে, রেজিস্ট্যান্স হয়ে যাবে। আর কিছুদিন ভালো থাকলো, পরে আবার হবে। এই রেজিস্ট্যান্সটা যাতে না হয় এই জন্য কিন্তু ওখানে 4FDC ওখানে দেওয়া হয়। তেমন এই যে এটার ক্ষেত্রে আমরা কয়েকটা ড্রাগস মিলে দেই। তো এই অ্যান্টিভাইরাল ড্রাগস, এই যে এইচআইভি ড্রাগস গুলো ক্লাসিফিকেশন অনেকগুলো আছে, যেমন হলো রিভার্স ট্রান্সক্রিপ্টর ইনহিবিটর, হ্যাঁ, একটা হলো নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টর ইনহিবিটর, নিউক্লিওসাইড নন নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টর ইনহিবিটর। হ্যাঁ, তাহলে নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টর ইনহিবিটর, তারপরে নন নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টর ইনহিবিটর, তারপর প্রোটেজ ইনহিবিটর, এরকম অনেক ভাগ থাকে। তাহলে এখানে দেখো, এখানে আমি 3টা ক্লাসিফিকেশন লিখেছি। দেখো দেখো অ্যানালগ বলতে পারো, না বলতে পারো, নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টর ইনহিবিটর, তাহলে NARTIS। নিউক্লিওসাইড বা অ্যানালগ বলতে পারো, বা এটা বাদ দিতে পারো, নিউক্লিওসাইড রিভার্স ওই এনজাইমের ইয়ে করো, রিভার্স ট্রান্সক্রিপ্টর এনজাইম সেখান থেকে আসলো, ওর ওর ওই ওই অ্যান্টিজেনের কাজ, ওই এনজাইমের উপরে কাজ করবে। তাহলে নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর। হ্যাঁ, আরেকটা দেখো প্রোটেজ ইনহিবিটর। আরেকটা দেখো এখানে ওই যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ নিউক্লিওসাইড ছিল সেখানে আমি ওর আগে দিলাম নন নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর। 3টা ক্লাসিফিকেশন আমি এখানে নিয়ে আসলাম। তো এই যে হার্টে আমরা কি করি, 2টা নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর দিই, ওর সঙ্গে আমরা দিই একটা প্রোটেজ ইনহিবিটর দিতে পারি, অথবা প্রোটেজ ইনহিবিটরের পরিবর্তে আমরা দিই
নন নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর। ওকে, তাহলে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর দেবই। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ রিভার্স নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর একটা দিলাম, ওর সঙ্গে দেব 5 প্রোটেজ ইনহিবিটর দেব, অথবা নন নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর। ঠিক আছে, যেমন এক্সাম্পল বাক্সের মধ্যে এক্সাম্পল অনেক আছে, ওই বাইর করে রাখছি। যেমন দেখো নিউক্লিওসাইড ইনহিবিটর কি কি নামে পাওয়া যায়? জিরোভোডিন, ল্যামিভোডিন। আর প্রোটেজ ইনহিবিটরের মধ্যে যেমন ইন্ডিনাভে। এই কটা খেয়াল রাখবে তো, এই কটা খেয়াল রাখতে পারলে তোমাদের জন্য পরীক্ষার জন্য যথেষ্ট। হ্যাঁ, জিরোভোডিন, ল্যামিভোডিন এবং ইন্ডিনেভার। তাহলে সাইন তো হয়ে গেছে, তাই তো? এখানে ফর্মটা লিখেছি অধ্যক্ষ অর্ধের আমি খারাপ করে দিচ্ছি। এটা 25 কপিটা ছবিটাকে দিচ্ছি, এটা আপনার কাছে রাখছি। ওখানে রাখে লাভই নেই, বরঞ্চ এখানে এখন রাখেন তো। রস্তমের গেল, ও খুঁজেই পাচ্ছে না, ফাইলে বানাও, ফাইলে নেই ওরকম। ফাইলেও নাই, আবার এই যে কম্পিউটার রাখে না, যে কম্পিউটার ইয়ে করে রাখবে সেভ করে রাখছি। সেটা করে না। আপনি সেভ করে রাখেন তো ওখানে। তাহলে ইয়ে গেল। এখন আমরা এই হিসাবে প্রিভেনশন খেপে করবো, এটা কিন্তু পরীক্ষা আসে, ভাইবা তো আমরা ধরবো না, বা প্রিভেনশন ভাইবা তো কেউ ধরতে পারে, এটা পড়ি ওইটা। এটা কি এ পর্যন্ত ভ্যাকসিন এখন পর্যন্ত পাওয়া যায়নি, তাহলে কি হবে? প্রিভেন্টিভ মেজারও দিতে হবে, এবং ভ্যাকসিনও পাওয়া যায়নি, এবং মেডিসিনগুলো এখনো ইফেক্টিভ নয়, তাই তো? এইডস হলে এখনো বাঁচে না, হয়তো কিছুদিন বাঁচলো, যে কদিন বাঁচবে সেটাকে বাঁচা বলে না, তার বাঁচা সে বুঝতেই ভালো। এ মাসেরটা দেখেন, এটা হলো এটা তো একটা সুবিধা না। এখন পর্যন্ত পাওয়া যায়নি। তাহলে প্রিভেন্টিভ মেজার আমরা কি করবো? যেগুলো দ্বারা তোমার রোগ ট্রান্সমিশন হয় সেগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, যেমন অ্যাভয়েডেন্স অফ প্রমিসকিউটি এন্ড অ্যানাল ইন্টারকোর্স, এই বহুগামিতা, এগুলো পরিহার করতে হবে, এবং পারভার্টেড পারসন কিছু আছে, এগুলো পরিহার করতে হবে। আর যদি সম্ভব না হয় তাহলে ইউজ অফ কন্ডম, বা কেউ হয়তো ইনফেক্ট হলো বিশেষ, তাহলে সেখানে তোমার কন্ডম ব্যবহার করতে হবে। কোনো কারণে হতে পারে, ব্লাড দিচ্ছে, পরীক্ষা করলো না, তাই তো? তখন তো তাকে তোমার তো অন্যকে বাঁচাতে হবে, তখন কন্ডম ইউজ করতে হবে। তারপর হলো ব্লাড দেওয়ার আগে অবশ্যই স্ক্রিনিং করতে হবে। একটা দুটো আনলাম, একটা আপনার টেবিলে ভরে দিলাম, আর এটা নিয়ে আমি কাজ করব। তাহলে হলো ব্লাড এবং ব্লাড প্রোডাক্ট, হ্যাঁ, এগুলো দেওয়ার আগে অবশ্যই, এই ব্লাড দেওয়ার আগে অবশ্যই স্ক্রিনিং করতে হবে। যেমন তোমার ব্লাড ব্যাংকে কিন্তু এগুলো বিনা পয়সায় করা হয়, বুঝছো? ব্লাড ব্যাংকে যেগুলো, এবং খরচ গভর্নমেন্ট বহু টাকা করে এখানে। তারপরে ইউজ অফ ডিসপোজেবল সিরিঞ্জ এন্ড নিডল, অবশ্যই এখন সবাই সিরিঞ্জ নিডল ডিসপোজেবলই করে। তারপরে এখন এগুলো আগেকার জিনিস তো, এখন এগুলো তোমাকে বলতেই হবে। তারপরে ইন্টারপ্ট অফ প্যারেন্টাল ট্রান্সমিশন বাই স্ক্রিনিং ওমেন অফ চাইল্ড বার্নিং এজ। এখন ধরো এই একটা প্রেগনেন্ট ওম্যান, সে যদি ইনফেক্ট হয়, তাকে তাকে তাহলে ইয়ে করতে হবে, স্ক্রিনিং করতে হবে। আর মোট কথা হলো হেলথ এডুকেশন দিতে হবে, সেটা মাস মিডিয়া, সেটা ইলেকট্রনিক মিডিয়া বলো বা প্রিন্ট মিডিয়া বলো, রেডিও টিভি টেলিভিশন সংবাদপত্র, এগুলোর মাধ্যমে তোমাকে কিভাবে ছড়াচ্ছে, কিভাবে এর ভয়াবহতা কি, তারপর তোমার হলো এগুলো কিভাবে তোমার কিভাবে মানে প্রিভেন্ট করা যাবে, এগুলো তোমাকে হেলদি এডুকেশন দিতে হবে। তারপরে লাস্ট হলো প্রোফাইল অ্যাক্সেস। কোনো কারণে তোমার
এইডস পেশেন্টের কন্ট্যাক্টে গেল, যেমন ল্যাবে যারা কাজ করে, ব্লাড নেওয়া হয়, সেক্ষেত্রে তো কাজ করতে সেক্ষেত্রে কন্টামিনেশন হতে পারে, বা যাক বিভিন্ন কারণে কন্টামিনেশন হতে পারে। সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে দেখো, ইন কেস অফ এক্সপ্লোর টু অ্যান 8 পেশেন্টস ফলোইং পোস্ট এক্সপ্লোর প্রোফাইলাক্সিস, পোস্ট এক্সপ্লোর প্রোফাইলাক্সিস রিকমেন্ডেড। তখন কি দেবো? জিডোভুডিন প্লাস ল্যামিভুডিন প্লাস ইন্ডিনিভার অর নেলটি নেটফিনাভির, এটা দিতে হবে 28 দিন। তার মানে এটা কি দিচ্ছে এখানে? দুইটা নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর প্লাস 1 প্রোটেজ, প্রোটিয়েস ইনহিবিটর। এইটা দেওয়া আছে। এটা 28 দিন দেওয়া আছে। 28 দিন পরে আবার দেখবো, তারপর আবার আমরা দেখবো ভিকটিম ইজ অ্যাডভাইস টু ডু অ্যান্টি এইচআইভি টেস্ট টু ডিটেক্ট এনি সেরো কনভার্সন আফটার 1 month ফ্রম দ্য টাইম অফ এক্সপোজার। সেরো কনভার্সন, এটা শুধু অ্যান্টিবডি না, এখানে অ্যান্টিবডি আসলো কিনা, তারপর তোমার হলো কি বলে তোমার যে অ্যান্টিজেন আসলো কিনা, এগুলো তোমার দেখতে হবে তখন। কারণ ওই যে এক্সপোজার হইলে দেখেই সে ইনফেক্ট হবে তা কিন্তু নয়, বা ইনফেক্ট হইলেই তখন যেহেতু সঙ্গে সঙ্গে তোমার এই যে ড্রাগস দেওয়া হচ্ছে, সে তখন ভাইরাস মারা যাবে। এই জন্য আমরা বেশ করে অ্যান্টিবডিটা দেখবো, অ্যান্টি এইচআইভি যে অ্যান্টিবডিগুলো আছে এগুলো আমরা দেখবো। এই হলো তোমার হলো প্রিভেনশন। তাহলে এইচআইভিটা আজকে কি এখন খুব কঠিন মনে হচ্ছে? এখন বেশ বড়, তাই না? প্রথম আমরা কি আসলাম যে তাহলে কি এইচআইভি কি আজকে বাদ দেবো নাকি অন্যটা পড়াবো, কোনটা বলো? যদি এইচআইভি বুঝতে কারো সমস্যা হয় তাহলে বলো। হ্যালো রফিক, জি স্যার। এইচআইভি আর কোনো কিছু সমস্যা আছে? স্যার অন্যটা শুরু করতে পারেন, এখন বাকিটা যদি চাই আর কি। আচ্ছা, কেউ সবাই বলো, আর কিছু বলার প্রয়োজন আছে? সংক্ষেপে একটু আমি বলে নিই যে আমরা রিট্রোভাইরাস কেন কেন বলা হচ্ছে এটা। রিট্রোভাইরাস আগে বলবো, রিট্রোভাইরাস কেন বলবো, এটা কি, এটা একটা হলো ইনভ্যালিড ভাইরাস, তাই তো, এবং এটা কি আরএনএ ভাইরাস, এবং এটা কি ইকোসাইটাল, ক্যাপসিডটা হলো ইকোসাইটাল, এবং কি থাকে, আরএনএ কয়টা কপি থাকে? 2টা থাকে। এই তো, এটা হলো রিট্রোভাইরাস। তাহলে দিজ আর ইনভলভ ভাইরাস উইথ অ্যান ইকোসাইটাল ক্যাপসিড অ্যান্ড 2 আইডেন্টিক্যাল স্ট্র্যান্ডস সেট টু বি ডিপ্লয়েড, মানে 2টা আরএনএ থাকে এবং পজিটিভ সিন্স। এটা জাস্ট একটা মুখস্থ করো। আর রিট্রো কেন বলা হচ্ছে? এই যে রিভার্স ট্রান্সক্রিপশন আছে, যেমন আরএনএ, এটা তো আরএনএ ভাইরাস বডিতে প্রবেশ করলো, আরএনএ থেকে ডিএনএ হলো, এই যে রিভার্স হয়ে গেল। আমরা জানি যে আরএনএ ভাইরাস যখন তোমার বডিতে প্রবেশ করবে, আরএনএ থেকে তোমার আরএনএ তৈরি হবে, তাই তো। ডিএনএ ভাইরাস হলে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, তাই না? হয় না? কিন্তু এক্ষেত্রে দেখো উল্টাটা, উল্টা দেখো আরএনএ ভাইরাস, এটা হয়ে গেল কি ডিএনএ হয়ে গেল, রিভার্স হয়ে গেল। তারপর ডিএনএ থেকে আবার তোমার আরএনএ আবার চলে আসতেছে, এই যে রিভার্সন হচ্ছে, এই জন্য বলা হচ্ছে রিট্রো, ব্যাক ব্যাক করে আবার চলে আসলো। এই কারণে বলা হচ্ছে রিট্রো ভাইরাস। আর ক্যাটরা অবশ্যই তো জানোই যে এটা ইনভ্যালিড ভাইরাস, তারপর হলো সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ, এবং 2টা কপি আছে। আরেকটা হলো কি, এটা হলো এনজাইম যেটা আছে, সেটা হলো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম আছে। তারপর এইটা তোমার পরীক্ষায় আসে। ক্লাসিফিকেশন তো আর কি বলবো, এটা বলার প্রয়োজন নাই। এখন এইচআইভি কি, এইচআইভি এইডস কি, এবং এইচআইভি ইনফেকশন কি? তাহলে এইচআইভি এটা হলো একটা ভাইরাস যেটা করে এইডস। আর এইডস কি? এখন ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, এখানে ইমিউন ডেফিসিয়েন্সি হয়, ডেফিসিয়েন্সি হওয়ার ফলে যে সিমটম গুলো হয় ওইগুলোকে একত্রে আমরা বলি সিনড্রোম কমপ্লেক্স। হ্যাঁ, যেমন আর এইচআইভি ইনফেকশন কি, একটা বডিতে যখন প্রবেশ করলো তখনই সেটা বলবো আমরা এইচআইভি ইনফেকশন। এবং ইনফেকশন হইলে আমরা প্রথম দেখলাম কি, 4 সপ্তাহ থেকে 8 সপ্তাহ থেকে 12 সপ্তাহ পর্যন্ত কি সিমটম ওই সময় তোমাকে থাকতে হয়েছে, তাই তো, সামান্য এখন কি ইনফেকশন মনোনিউক্লিয়ার সিমটম থাকতে। তারপরে কি হচ্ছে, 8-10 বছর একবারে ল্যাটেন্ট পিরিয়ড থাকতেছে, তাই তো।
কোনো সিমটমই থাকতেছে না, এই কারণে বলা হচ্ছে এইচআইভি ইনফেকশন। তো এটা যে তাহলে এই ক্ষেত্রে এইচআইভি ইনফেকশন হলে তোমার সিমটম নাও থাকতে পারে, নাও থাকতে পারে। আচ্ছা, তাহলে আমি ইয়েতে যাই, সময় তাহলে অনেক বেশি লাগবে। এখন যাই তোমার হলো প্যারামিক্স ভাইরাস, মিজেলস এবং মাম্পস পড়াবো। প্যারামিক্স ভাইরাস, প্যারামিক্স ভাইরাস গুলো আমরা ক্লাসিফাই করি তিনটা ভাগে, তিনটা ধরনের আছে। একটা হলো মরবেলি ভাইরাস, এক্সাম্পল মিজেলস ভাইরাস। মরবেলি মানে হলো কি, যে র্যাশ হয়, ঘামাচির মতন র্যাশ হয়, সেই জন্য ওর নাম আসে মরবেলি ভাইরাস। তারপরে প্যারামিক্স ভাইরাস, এর এক্সাম্পল হলো প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এবং মাম্পস ভাইরাস। আরেকটা হলো কি নিউমো ভাইরাস, নিউমো ভাইরাসের এক্সাম্পল হলো রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, আরএসভি। তাহলে মিজেলস মাম্পস মেইনলি দুইটাই। তাহলে এই হলো ক্লাসিফিকেশন। এখন আসো এটা পরে আসতেছে এটা। এখন আমরা পড়বো মিজেলস ভাইরাস পড়বো। মিজেলস ভাইরাসের আরেকটা নাম হলো রুবিওলা। এটার ক্যারেক্টার কি? আগে জানছি যে ফ্যামিলি হলো প্যারামিক্স ভাইরাস, আর জেনাস কি হলো মরবেলি ভাইরাস, যেটা আমরা অলরেডি বললাম মরবেলি ভাইরাস। তাহলে এখন প্যারামিক্স ভাইরাস, এটা তোমার আরএনএ ভাইরাস না ডিএনএ ভাইরাস? তুমি অলরেডি জানো ক্লাসিফিকেশনে কি ভাইরাস, আরএনএ কি? আরএনএ আরএনএ ভাইরাস। আরএনএ ভাইরাস। আরএনএ ভাইরাস তাহলে তোমার হলো সিঙ্গেল স্ট্যান্ডার্ড, ডাবল স্ট্যান্ডার্ড? সিঙ্গেল স্ট্যান্ডার্ড। সিঙ্গেল স্ট্যান্ড, কারণ অল আরএনএ ভাইরাস আর সিঙ্গেল স্ট্যান্ডার্ড এক্সেপ্ট রিও রিও ভাইরাস। ভাইরাস। রিও ভাইরাস। সিঙ্গেল স্ট্যান্ডার্ড। ইনভেলপ না নন ইনভেলপ? স্যার ইনভেলপড। ইনভেলপ। ইনভেলপ। পিসিআর ওর মধ্যে পড়ে না, পিসিআর হলো নন ইনভেলপ, তাই তো? তাহলে এই কথা আমরা জানলাম। আর এই নিউক্লিক অ্যাসিড এখানে একটু পার্থক্য আছে, এটা হলো হেলিক্যাল নিউক্লিক অ্যাসিড। আমরা নিউক্লিক অ্যাসিড সাধারণত তিনটা পাইছি, তাই তো? একটা হলো একটা হলো তোমার হলো ইকোসাহেড্রাল। ইকোসাইডাল বা স্পেরিক্যাল, আরেকটা হলো তোমার হেলিক্যাল নিউক্লিক অ্যাসিড, আরেকটা পাইছি কমপ্লেক্স। তিনটা, তাই তো? এইখানে আসলো তোমার হেলিক্যাল কয়েল শেপ, যেটা আমি ফিগারে আসতে পারে হেলিক্যাল নিউক্লিক অ্যাসিড। শেপ সাইজ জানার প্রয়োজন নাই, জানতে। আর এই যেখানে বিশেষ একটা দেখো, ইনভ্যালুপে যে ইনভ্যালুপ আছে, কিন্তু এই ইনভ্যালুপে দুই ধরনের স্পাইক থাকে। একটা কাজ হলো হিম অ্যাগ্লুটিনিন অ্যাক্টিভিটি, আরেকটা কাজ হলো উইথ সেল ফিউশন অ্যান্ড হেমোলাইটিক অ্যাক্টিভিটি। হিম অ্যাগ্লুটিনিন আরবিসিকে কি জমাট বাঁধাবে, তাই তো? আর সেল ফিউশন অলরেডি আমি বলেছিলাম কি, তোমার দেখো ওই যে তোমার হলো সার্টিফিকেট কিছু এক্সাম করাইলাম, তখন কি বলছি? জায়েন্ট সেল স্যার। একটা কি হয়, একটা তোমার কি হয়, একটা মরফোলজি চেঞ্জ হয়, যেমন হলো তোমার ব্যালুনিং হয় বা রাউন্ডিং হয়, তাই তো? ডিউ টু ডিসরাপশন সেল মেমব্রেন। তারপরে কি হয়, নিউক্লিয়াস কি টিকনোসিস হয়। তারপরে তোমার কি হয়, এই তোমার জায়ান্ট সেল ফর্মেশন হয়, তাই না? জায়ান্ট সেল ফর্মেশন কি জন্য হয়? এই যে প্রোটিন হয় তোমার হলো মাল্টি নিউক্লিয়েটেড হইলে ইনসার্শন হয় সেল মেমব্রেনে, যার ফলে সারাউন্ডিং সেলগুলো তোমার একীভূত হয়, তৈরি হয় জায়ান্ট সেল। এইখানে তোমার এই যে স্পাইক সেল ফিউশন এইটা কাজে দেবে। এবং সিঙ্গেল টাইপ এখানে দেখো ফিগারে, এখন আমরা যাই। এই দেখো ফিগারে, দেখো এখানে নিউক্লিক অ্যাসিড কি হেলিক্যাল নিউক্লিক অ্যাসিড বোঝা যাচ্ছে না? ঠিক আছে, সাপের মতো, এক কয়েলের মতো হয়, তাই তো? হেলিক্যাল নিউক্লিক অ্যাসিড। আর ইনভ্যালুবে দেখো দুই ধরনের প্রোটিন, একটা হলো দেখো এই দেখো হিমোগ্লোবিন একটা কাজ, আরেকটা দেখো এটা হলো ফিউশন প্রোটিন। এইটাই তোমার যখন ইনফেকশন করে সেলকে, তখন এই যে সেল মেমব্রেনে ইনসার্শন হবে এবং জায়ান্ট সেল ফর্মেশন করবে।
ঠিক আছে, ওকে। তাহলে দুই ধরনের স্পাইক পাচ্ছি। তাহলে এই হলো তোমার ক্যারেক্টার। ঠিক আছে, এটা আমরা এখন মোড অফ ক্লাসিফিকেশন কি? মোড অফ ক্লাসিফিকেশন তোমার হলো ওই এয়ারবোর্ন ড্রপলেট, রেসপিরেটরি ড্রপলেট। রেসপিরেটরি ড্রপলেট কিভাবে তৈরি হয়? প্রোটোটিউনিং, কাফিং, স্টিজিং, এগুলোর মাধ্যমে। কেউ কাশি দিচ্ছে, কেউ হাসি দিচ্ছে, তখন তোমার এই রেসপিরেটরি ড্রপলেট তৈরি হলো এবং একজন থেকে আরেকজন ছড়াবে, তাই তো? তাহলে ট্রান্সমিশন হচ্ছে ভায়া রেসপিরেটরি ড্রপলেট প্রডিউসড বাই কাফিং, স্টিজিং বোথ ডিউরিং প্রোড্রোমাল অ্যান্ড ফিউ ডেজ আফটার দ্য র্যাশ অ্যাপিয়ার্স। দেখো, চিন্তা করো, প্রোড্রোমাল ফেজেও কিন্তু এটা ডিজিজ ট্রান্সমিট করবে, তখন ডিজিজ তোমার প্রকাশই পায়নি, এবং র্যাশ হওয়ারও কয়েকদিন পর পর্যন্ত সে করবে, ট্রান্সমিট করবে। তাহলে মোড অফ ট্রান্সমিশন হলো। এখন দেখো দেখো প্যাথোজেনেসিস, এখানে দেখো কি হবে। প্যাথোজেনেসিস অফ মিজেলস, প্রথম আমরা কি জানি, বডিতে প্রবেশ করলো থ্রো ইনহেলেশন, তাই তো? ভাইরাস ইন্টার্স দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট থ্রো ইনহেলেশন। আর মেথডটা কি হলো? রেসপিরেটরি ড্রপলেট প্রবেশ করলো, তারপর কি হলো দেখো, এটা ইনফেকশন কোথায় করবে? ওই যেহেতু লাংসে তোমার রেসপিরেটরি ট্র্যাক্টে প্রবেশ করলো, সেটা নোজ এবং যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, এখানে তারা ইনফেকশন করবে এবং রেপ্লিকেট করবে। They then infect the epithelial cells of respiratory tract where they replicate. এখান থেকে কোথায় যাবে দেখো, লোকাল যে তাদের ড্রেনিং লিভ নোড, সেখানে চলে যাবে। দেন স্প্রেড টু রিজিওনাল lymphatic tissue where they further multiplication occurs. ড্রেনিং লিভ নোড তাদের চলে গেল। এরপরে কি হলো, এখান থেকে আবার চলে যাবে ব্লাডে, ভাইরাস ইনভেজ দ্য ব্লাড স্ট্রিম কজিং প্রাইমারি ভাইরেমিয়া, এবং এটা ব্রিফ পিরিয়ড, সংক্ষেপে থাকবে। এরপরে দেখো, এখান থেকে চলে যাবে, ব্লাড থেকে চলে যাবে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম, লিভার স্প্লিন, এবং মাল্টিপ্লাই করবে, রেপ্লিকেট করবে। ডিসেমিনেট টু রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম লিভার স্প্লিন হোয়ার দে রেপ্লিকেট। এরপরে কি করবে, সেখান থেকে এই সময় তোমার সিমটম হবে, সিমটম বেশি কিছু না, ফ্লু লাইক সিমটম। ও এখান থেকে তোমার হবে প্রথম সেকেন্ডে ভাইরামিয়া হবে, এবং এই সময় কি সিমটম হবে? সিমটম কি হলো? ফ্লু লাইক সিমটম, যেমন হাই ফিভার হবে, রানিং নোজ, কাফ, কনজাংটিভাইটিস এবং কপ্লিক স্পট। এই কপ্লিক স্পট এটা হলো ডায়াগনস্টিক। কপ্লিক স্পটটা কি অলরেডি তোমরা কিন্তু অলরেডি কমিউনিটি মেডিসিনে পড়েছো, ওরা আবার দেখাবো। এরপরে কি হবে, এই ব্লাড থেকে গোটা বডিতে ছড়ায় গেল, ছড়ায় গিয়ে তারা কোথায় ইনফেকশন করবে? এই এপিথেলিয়াল, এই যে আমাদের যে যে সমস্ত অর্গানে এপিথেলিয়াল সেল আছে, সেখানে এই এপিথেলিয়াল, এইখানে তারা ইনফেকশন করবে। তাহলে দেখো, দেন ভাইরাস স্প্রেড টু দ্য epithelial surface of the body including skin, respiratory tract, conjunctiva where focal replication occurs and produce characteristic rash in skin. এখন স্কিনে র্যাশ কি যেন হচ্ছে? র্যাশ is primarily caused by cytotoxic T cells, ভাস্কুলাইটিসের জন্য। virus infected vascular endothelial cells, skin, এবং অ্যান্টিবডি মেডিকেটেড ভাস্কুলাইটিস মে অলসো ইনভলভ। এই হলো প্যাথোজেনেসিস। তাহলে আমরা প্যাথোজেনেসিস আমরা পড়ি, দেখো। তাহলে মোড অফ ট্রান্সমিশনটা কি? রেসপিরেটরি ড্রপলেট হুইচ আর প্রডিউসড ডিউরিং কাফিং স্টিজিং। তাহলে কাফিং স্টিজিং করলো, তাহলে আমাদের বডিতে প্রবেশ করলো। কোথায় প্রবেশ করলো? রুট ট্র্যাক্টে, কোনটা? রেসপিরেটরি ট্র্যাক্ট। রেসপিরেটরি ট্র্যাক্টে প্রবেশ করলো, করে তারা কোথায় আসবে? ওখানে ইনফেকশন করলো এবং সেখানে রেপ্লিকেট করবে, তাই তো? রেসপিরেটরি ট্র্যাক্টে কোনটা? এপিথেলিয়াল সেলকে। এখান থেকে চলে যাবে কোথায়? সেখানকার যে ড্রেনিং লিভ নোড, হ্যাঁ, রেসপিরেটরি ড্রেনিং লিভ নোড, রিজিওনাল লিভ নোড, সেইখানে তারা চলে গেল এবং ইনফেকশন করলো এবং সেখানে আবার রেপ্লিকেট করবে। এখানে চলে গেল তোমার কোথায়? ব্লাডে চলে গেল, হলো কি? প্রাইমারি ভাইরেমিয়া। তারপরে সেখান থেকে আবার চলে যাবে কোথায়? লিম্ফোয়েড টিস্যু, তাই তো? রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম চলে গেল, সেখানে গিয়ে তারা সেখানে আবার রেপ্লিকেট করবে, করলে সেখানে আবার যাবে কোথায়? সেখানে ভাইরেমিয়া হবে
এবং সেকেন্ডারি ভাইরামা যখন হবে তখন তোমার সিমটম দেখা দেবে। বেশি কিছু হবে না, সেখানে কি হবে, ফ্লু লাইক সিমটম হবে, যেমন হাই ফিভার, রানিং নোজ, কাফ, কনজাক্টিভাইটিস, কপটিক স্পট। তারপরে ব্লাড থেকে আবার যাবে কোথায়, গোটা বডিতে ছড়া যাবে এবং ইনফেকশন করবে কোথায়, এপিডার্মাল সেলকে ইনফেকশন হবে কোথায় কোথায়, স্কিন, বেশ করে স্কিন, রেসপিরেটরি, ঠিক আছে। এবং স্কিনে যদি হয় ইনফেকশন করে তার সামনে র্যাশ হয়। এই র্যাশটার কারণটা কি তুমি অলরেডি জানো, এই যখন তোমার যদি ভাস্কুলাইটিস। স্কিনের যে এপিডার্মাল সেলকে ইনফেকশন করলো, ওখানে ব্লাড ভেসেল আছে, তাই তো, ব্লাড ভেসেল যে এন্ডোথেলিয়াল সেল ইনফেকশন করলো, তখন আমাদের যে সেনাবাহিনী কি আছে, ভাইরাস ইনফেক্টেড সেলকে কে মারবে, সাইটোটক্সিক টিস্যুস। সাইটোটক্সিক সেল। তখন সাইটোটক্সিক। সেখানে ওই ভাইরাস ইনফেক্টেড সেলকে মারবে, যার ফলে র্যাশটা হবে। আরেকটা কারণ হতে পারে অ্যান্টিবডি ওর বডিতে যে তৈরি হবে সেটাও তোমার ভাস্কুলাইটিস করতে পারে। তাহলে এই হলো তোমার হলো প্যাথোজেনেসিস। খুব একটা কঠিন হলো এটা, একবারে ইজি। এটা সংক্ষেপে বলে নাও যে ওই রেসপিরেটর প্রবেশ করলো, তারপর সেখানে র্যাপিড করলো, তারপরে এখানে একটু সামান্য কিছু বাধা আছে, যার ফলে আমি এটা তোমরা দেখে নিও, এই যে সম্পূর্ণ এটা দিলেও দিতে পারো, সমস্যা নেই, এটা দিলেও দিতে পারো, এখানে কিছু কথা বাদ আছে। এখানে লোকাল রেপ্লিকেশন করলো, তারপরে তোমার হলো সেখান থেকে আহ, এখানে তোমার একটু বাদ আছে, লিম্ফ্যাটিক স্প্রেড করে গেল কোথায়, লোকাল লিম্ফ নোডে চলে গেল, সেখানে রেপ্লিকেট করলো, করে তোমার প্রাইমারি ভাইরামিয়া হলো, তারপরে সেখানে রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেমে চলে গেল, সেগুলো কিন্তু লেখা নাই এগুলো। তাহলে এখানে কিছু বাদ আছে। তারপরে তোমার রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেমে তোমার কি রেপ্লিকেট করলো, করে আবার তোমার ব্লাডে চলে গেল, আবার তখন করলো কি সেকেন্ডারি ভাইরামিয়া। সেকেন্ডারি ভাইরামিয়া। সেকেন্ডারি ভাইরামিয়া হবে যখন, তখন তোমার ফ্লু লাইক সিমটম হবে, তখন কি হবে, তখন তোমার হবে, তোমার হলো ওই যে হাই ফিভার হবে, ফিভার, ফিভার, কনজাক্টিভাইটিস, এগুলো হবে। স্নিজিং। আচ্ছা, এরপরে ওরা চলে যাবে কোথায়, ব্লাড থেকে চলে যাবে বিভিন্ন অর্গানে চলে যাবে, গিয়ে এপিডার্মাল সেলকে ইনফেক্ট করবে, গিয়ে তোমার অ্যাটাক করবে, তোমার এই কনজাক্টিভা, রেসপিরেটর করবে, হ্যাঁ এগুলোই করবে, এগুলো আরো অনেক কিছু দেওয়া আছে। তারপরে নিচেরটা দেওয়া আছে, তারপরে র্যাশ হলো, যখন স্কিনে যখন এফেক্ট করলো, স্কিনে হলো তোমার র্যাশ। তারপরে তারপর সিকিউরলি কি হলো, রিকভারি হলো, লাইফ লং ইমিউনিটি হবে, এবং কিছু কমপ্লিকেশন হতে পারে, কমপ্লিকেশন তিনটা হতে পারে কমপ্লিকেশন, যেটা আমি পরে পড়াবো, তবে এগুলো রেয়ার, এটা পরে তোমরা দেখে নিও, আমি এখন দেখো যাচ্ছি। ক্লিনিক্যাল ফিচার কি, ইনকিউবেশন পিরিয়ড 10 to 14 days, এগুলো একটু জানো, কমন জিনিস তো। প্রোড্রোমাল ফেজে তোমার সিমটম কি হয়, হাই ফিভার হবে, কনজাক্টিভাইটিস হবে এবং ফটোফোবিয়া হবে, রানিং নোজ এবং কাফ হবে। আরেকটা কি, কপ্লিক স্পট, এটাই হলো ডায়াগনস্টিক। কপ্লিক স্পটটা কি, অবশ্যই এটা খেয়াল রাখবা, ভাই ভাই তত ধরতে পারি। কপ্লিক স্পটটা কি, ব্রাইট রেড রেশন উইথ এ হোয়াইট সেন্ট্রাল নট দ্যাট আর লোকেটেড অন দ্য বাক্কাল মিউকোজা। যে বাক্কাল যে মিউকোজা, এখানে তোমার এটা হবে, এটা কি ব্রাইট রেড রেশন, আর মাঝখানে থাকবে হোয়াইট সাদা সেন্ট্রাল নট থাকবে। হুম? এরপরে হবে কি, ম্যাকুলো পেপার র্যাশ হবে ফিউ ডেজ লেটার, এবং এটা প্রথম হবে ফেসে হবে, তারপরে নেকে হবে, তারপরে তোমার এক্সট্রিমিটি যাবে, টাঙ্গেও হবে, ঠিক আছে, ম্যাকুলো পেপার র্যাশ হবে। এই হলো সিমটম। এখন তোমার দেখো কপ্লিক স্পটটা দেখো, দেখো, হ্যাঁ একবারে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, তবে কিছুটা আছে, এই তোমার এই হোয়াইট হোয়াইট গুলো বোঝা যাচ্ছে, হ্যাঁ, মাস সাইডে এলো হলো তোমার কি, এটা কি ব্রাইট রেড লেশন, ব্রাইট রেড লেশন, আর সেন্ট্রালি থাকবে কি হোয়াইট। হোয়াইট হোয়াইট ডট। ডট। এটা হলো তোমার কপ্লিক স্পট, থাকবে কোথায়, বাক্কাল মেকোজা, এটা হলো কপ্লিক স্পট, এটা, এবং এটাই তোমার ডায়াগনস্টিক, এটা দিয়েই আমরা মোটামুটি মিনিস বুঝতে পারি যে এটা মিনিস হয়েছে। আর দেখো ম্যাকুলো পেপার র্যাশ দেখো, ফেসে দেখো কেমন হয়েছে না, ঠিক আছে, ঘামাচির মতো হয়েছে, তাই তো।
তারপরে দেখো এখানে দেখো গোটা বডি টেস্ট হয়ে গেছে, দেখো র্যাশ। তারপরে দেখো এই র্যাশ, হ্যাঁ, বিভিন্ন ধরনের র্যাশ দেখা গেছে। আবার কনজাক্টিভাইটিস দেখো চোখটা কি লাল হয়ে গেছে, তাই না? এবং সেখানে কি ওয়াটারি ডিসচার্জ আসতেছে, তাই তো? তাহলে এই হলো তোমার হলো সিমটম। এখন কমপ্লিকেশন কি হয়? কমপ্লিকেশনটা অবশ্যই ভালো করে পড়বা পরীক্ষা। একটা কারণে হতে পারে অটাইটিস মিডিয়া, কমন। এটা ডিউ টু সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন। ভাইরাসের কারণে হচ্ছে না, হচ্ছে তোমার মানে ব্যাকটেরিয়ার জন্য, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন জন্য অটাইটিস মিডিয়া, মধ্যকর্ণে ইনফেকশন হচ্ছে। আর রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন কি হতে পারে? জায়ান্ট সেল নিউমোনিয়া এবং সেকেন্ডারি ব্যাকটেরিয়াল নিউমোনিয়া ডিউ টু বাই স্ট্রেপ্টোকক্কাস বিটা হেলমিনথেকাস, মানে স্ট্রেপ্টোকক্কাস পাইজেন। এই জায়ান্ট সেল নিউমোনিয়া কেন বলা হচ্ছে? এই আগে বললাম যে ওর কি আছে, ওই যে ইনভেলপে কি দেখালাম, দুইটা স্পাইক দেখালাম। একটা স্পাইকের নাম কাজ হলো কি হিমোগ্লোবিন, বাইন্ডিং করা। আরেকটা হলো ফিউশন, ফিউশন করা, তাই তো? ফিউশন প্রোটিন ওখানে আছে। তাহলে ওটা কি, যখন ইনফেকশন করতেছে তখন ওই ফিউশন প্রোটিনটা তোমার ইনসার্টেড হচ্ছে কোথায়, সেল মেমব্রেনে। তো এটা স্থিতিত, তখন হবে কি সারাউন্ডিং সেল, ইনফেক্টেড সেলগুলো তখন একই জড়ো হয়ে যাবে, একীভূত হয়ে যাবে, তখন তোমার সেটাকে বলবো জায়ান্ট সেল। এবং যেহেতু তোমার লাংসকে এটা ইনফেক্ট করে মেইনলি, এই জন্য এটাকে বলা হয়, সেখানে যে জিনিসটা তৈরি হয় সেটাকে বলবো জায়ান্ট সেল নিউমোনিয়া। ঠিক আছে? আর সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, কি করে, স্ট্রেপ্টোকক্কাস বিটা হেলমিনথেকাস, যেমন হলো স্ট্রেপ্টোকক্কাস পাইজেন্স। হ্যাঁ, রেসপিরেটরি ট্র্যাক্ট হলো। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কি হতে পারে, বা নিউরোলজির কমপ্লিকেশন কি হতে পারে? এনকেফালাইটিস। এনকেফালাইটিসের মধ্যে আবার কয়েকটা ভাগ আছে, দেখো সময় অনুযায়ী। একটা হলো অ্যাকুট মিজিলস পোস্ট ইনফেকশাস এনকেফালাইটিস, occurs within week, cause কি autoimmunity। অটোমেটিক এখানে কি হয়, অ্যান্টিবডি এগেইনস্ট দ্য প্রোটিন অফ বাইলেন্স শিপ। তাহলে এক সপ্তাহের মধ্যে। আর আরেকটা কি মিজিলস ইনক্লুশন বডি এনকেফালাইটিস, ওই যেটা জায়ান্ট সেল বলা আছে ওইটাই আর কি, ইনক্লুশন বডি তৈরি করে। এটা হলো occurs after 1 month, cause due to immunodeficiency। আরেকটা হলো কি সাব অ্যাকুট স্ক্লেরোজিং প্যারেনকেফালাইটিস, এসএসপিই। আরেকটা মিবে আর এসএসপি। এটা কি হবে, দিস ডেভেলপ 6 to 7 years আফটার দ্য ইনিশিয়াল ইনফেকশন। তবে তোমরা এটা খেয়াল রাখতে পারবে না, শুধু খালি এটা খেয়াল রাখো, এই তোমার সিনাস কমপ্লিকেশন তিনটা নামটা শুধু খেয়াল রাখো। একটা প্রথম হলো কি অ্যাকুট মিজিলস পোস্ট ইনফেকশাস এনকেফালাইটিস, তোমার মিজিলস হলো ভালো হয়ে গেল, তারপর তোমার হলো এনকেফালাইটিস হলো, এই জন্য বলা হচ্ছে অ্যাকুট মিজিলস পোস্ট ইনফেকশাস এনকেফালাইটিস, এএমপি। খেয়াল থাকবে, মিজিলস অ্যাকুট ইনফেকশন, অ্যাকুট মিজিলস হলো ভালো হয়ে গেল, তারপরে এক সপ্তাহের মধ্যেই সেটা আবার হচ্ছে কি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যাক্ট করতেছে, সেটাকে এই জন্য বলা হচ্ছে অ্যাকুট মিজিলস পোস্ট ইনফেকশাস এনকেফালাইটিস। তারপরে তাহলে এইটুকু নাম জানো, এই যে কারণটা কখন হচ্ছে, কি কারণ হচ্ছে তোমাদের জানার প্রয়োজন নাই। তারপরে দেখো হচ্ছে কি মিজিলস ইনক্লুশন বডি এনকেফালাইটিস, মিবে। মিজিলস যে ইনক্লুশন বডি তৈরি করে এর জন্য এনকেফালাইটিস হয়, এটাকে বলা হয় মিজিলস ইনক্লুশন বডি এনকেফালাইটিস। আরেকটা কি হয়, বহুদিন পরে মিজিলস ভালো হয়ে গেছে, 6-7 বছর পরে হচ্ছে কি সাবঅ্যাকুট স্ক্লেরোজিং প্যারেনকেফালাইটিস, সাবঅ্যাকুট স্ক্লেরোজিং প্যারেনকেফালাইটিস। এই তিনটা নাম খেয়াল রাখবে, তাহলেই তোমাদের হবে। কখন কোনটা হচ্ছে তোমরা খেয়াল রাখতে পারবে না, ডিএলএম স্টেন ওরা খেয়াল রাখো। চোখে কি হয় তুমি অলরেডি জানছো, চোখে তোমার হয় নাইট ব্লাইন্ডনেস হয় ডিউ টু র্যাপিড এক্সক্রিশন অফ ভিটামিন এ, যারপর তোমার হবে নাইট ব্লাইন্ডনেস হয়।
ঠিক আছে। আরেকটা প্রেগনেন্সি যদি হয় তাহলে ইনক্রিজ রিস্ক অফ স্টিল বার্থ, তাহলে কমপ্লিকেশনটা অবশ্যই ভালো করে খেয়াল রাখবা। আমরা ল্যাব ডান্স কিভাবে করবো? সাধারণত ল্যাব ডান্স করা হয় না, আমরা ক্লিনিক্যাল সায়েন্স সিমটম বেশ করে তোমার কপ্লিক স্পট দেখেই এবং র্যাশ দেখেই বোঝা যায়। র্যাশ এবং এই কপ্লিক স্পট এই দুটাই সাধারণত ডায়াগনস্টিক ফিচার। ফিভার এগুলো সাধারণত অতটা ইয়ে না, কিন্তু র্যাশ এবং হলো তোমার হলো এই যে কপ্লিক স্পট, এই দুইটা যদি থাকে তাহলে বলা হয় যে মোটামুটি একটা কনফার্ম বলা যায়। তারপর আবার থিওরিটিক্যাল পারপাস আমরা জানবো, তাহলে উপরের কথাটা অবশ্যই লিখতে হবে মোস্ট কেসেস অফ ডিজিজ আর ডায়াগনোসড ক্লিনিক্যালি। এরপরে লিখবা কি, এরপরে এটা তোমার না করলেও হবে, বললে হবে স্পেসিফিক কালেকশন করবো, যেখানে তোমার ইনফেকশন করতে কি করবো, নেজাল ফ্যারিঞ্জিয়াল সব নিব, কনজাংটিভাল সব নিতে পারি, রেসপিরেটরি সিক্রেশন নিতে পারি এবং ইউরিন নিতে পারি। আর ইউরিন দিয়েও তোমার ভাইরাস যাইতে পারে, ইউরিন না বললেও সমস্যা নেই, তবে এই উপরে কটা নেজাল ফ্যারিঞ্জিয়াল সব, রেসপিরেটরি সিক্রেশন, কনজাংটিভাল সব, এই কটা বলো নিয়ে তখন আমরা করবো কি, প্রথম করব মাইক্রোস্কোপি। যেহেতু সে ওই যে তোমার কি জায়ান্ট সেল তৈরি করতেছে, তাহলে জায়ান্ট সেল আমরা দেখতে পারবো, এমনি অর্ডিনারি মাইক্রোস্কোপ দেখতে পারবো না, তাহলে আমরা ডাইরেক্ট এক্সামিন মাইক্রোস্কোপ, এই যে অর্ডিনারি মাইক্রোস্কোপ দেখবো মাল্টি নিউক্লিয়েটেড জায়ান্ট সেল। আর করতে পারি কি, এই ফ্লোরোসেন্ট মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পারি, এটার মাধ্যমে আমরা ডাইরেক্ট ভাইরাস কি আমরা দেখতে পারবো। হ্যাঁ, ফ্লোরোসেন্ট মাইক্রোস্কোপ দিয়ে আমরা ডেমনস্ট্রেশন ভাইরাস ইন নাসোফ্যারিঞ্জিয়াল সেক্রেশন এন্ড ইউরিন এখানে দেখতে পারি। কালচার কোথায় করা হয়, মাঙ্কি অর হিউম্যান কিডনি সেলস অর হিউম্যান অ্যাবনিয়ন সেলস। এখানে কি পাবো, এই সাইটোপ্যাথিক ইফেক্ট দেখবো। সাইটোপ্যাথিক ইফেক্ট কোনটা দেখবো, এই যে মাল্টি নিউক্লিয়েটেড জায়ান্ট সেলস দেখা হয় উইদিন 7 to 10 days, এটা দেখা হয়। এরপর আমরা অ্যান্টিবডি সেরোলজি দেখবো। অ্যান্টিবডি আমরা কি দেখবো, আইজিজি এবং আইজিএম। আইজিএম যদি পাই আমরা কি সবসময় দেখবো অ্যাকুট ইনফেকশন মানে হলো আইজিএম, তাই তো, তাই তো। আর আইজিজি মানে হলো পাস্ট ইনফেকশন, তাই তো। আইজিজি মানে পাস্ট ইনফেকশন বা ইমিউনিটি। তবে আইজিজি যদি 4-fold আইজি হয়, ধরো মনে আশা করলাম 7 দিন পর আবার যদি 4 গুণ বেশি পাচ্ছি, তাহলে আমরা বলতে পারি এটা এই জন্য বলা হচ্ছে 4-fold রাইজ ইন অ্যান্টিবডি টাইটার আইজিজি অর মিজিলস স্পেসিফিক আইজিএম অ্যান্টিবডি। তার মেইন হলো আইজিএম অ্যান্টিবডি, এটা দেখবো। কি মেথডে করি আমরা, এলাইজা, নিউট্রালাইজেশন টেস্ট, হিম অ্যাগ্লোমেরেশন ইনহিবিটর টেস্ট। এলাইজাটা খেয়াল রাখতে পারলেও যথেষ্ট। তাহলে আইজিএম দেখবো, দেখলে আমরা পাবো কি এটা অ্যাকুট ইনফেকশন, আর আইজিজি দেখলে পাস্ট ইনফেকশন। আর যদি 4-fold রাইজ একই আইজিজি পাই তাহলে এটাকে বলবো এখন। এইখানে দেখো এই জায়ান্ট সেল তৈরি করছে, স্পষ্ট বোঝা যায় কি, দেখো তো কয়েকটা সেল, এইখানে দেখো তো কয়েকটা সেল, দেখো হ্যাঁ, সেলগুলো দেখো বেলুনিং হয়ে গেছে এবং দেখো একসঙ্গে জড়ো হয়ে গেছে, তাই তো, হয়নি? অনেক জায়গায় আছে, অনেক জায়গায়। এগুলো তোমার হলো মাল্টি নিউক্লিয়েটেড জায়ান্ট সেল। ওকে, এখন আসার কথা যে এই যে মিজিলস কিছুদিন কিন্তু মোটামুটি বেশ ভালো ছিল, কিন্তু মিজিলস হইতো না বললেই চলে। একদম আমরা এমন একটা স্টেজ আসছিল যে ইরাডিকেশন করতে পারবো এই অবস্থায় চলে আসছিল। কিন্তু এখন আবার দেখা যাচ্ছে নতুন করে আবার দেখা যাচ্ছে কিন্তু এটা, এবং ডেথ রেটও হচ্ছে। হ্যাঁ, এটা একটা খারাপ খবর। মিজিলস এগুলো পরীক্ষায় আমরা ভালো করে করতে হবে। এখন প্রিভেনশন কিভাবে করবো মিজিলস? তোমরা জানো যে আমরা ভ্যাকসিন দেই, কি ভ্যাকসিন দেই অলরেডি জানো। ভ্যাকসিন আমরা কোন কি ভ্যাকসিন দেই? এমএমআর স্যার। এমএমআর। স্যার ইতে শুধু এমআর দেয়া হয়েছে স্যার, মানে আমাদের ইপিআই তে, আর আলাদা ভাবে কিনে দিলে এমএমআর। আর আসলটাই তো বললা না, আসলটাই তো বললা না। তোমার 6টা ভ্যাকসিন প্রিভেন্টিভ আগে ছিল, তাই তো? জি স্যার। ছিল না?
মিজেল ছিল কিনা? হ্যাঁ, 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 হ্যাঁ। আমি আমি আমরা- আমি না এখন দেখিনি, আমি কিছুক্ষণ পরে আপনার সঙ্গে কথা বলবো, আমি ক্লাসে আছি। আচ্ছা, ওটা ওটা দেখবো, তারপর পরে আপনার সঙ্গে কথা বলবো আবার। আচ্ছা, এখন দেখো, আহ, তোমরা জানো যে যে 6টা ভ্যাকসিন আগে বলা হতো, এখন আবার 2টা বাড়ছে, তাই তো? এখন দেওয়া হচ্ছে হিপ ভ্যাকসিন দেওয়া হচ্ছে, পেন্টাভ্যালেন্ট দেওয়া হচ্ছে, তাই তো? তাহলে এখন কটা ডিজের ক্ষেত্রে দেওয়া হচ্ছে? অনেকগুলোই। তোমার মিজিলস দেওয়া হয়, মিজিলস তোমার 9 মাসে দেওয়া হয় না একটা? দেওয়া হয় না? জি স্যার, 9 আর 15। হ্যাঁ, 9 মাস না 15 মাসে? কত মাসে? স্যার 9 আর 9 এবং 15 মান্থ, স্যার 2টা ডোজে। তাহলে ওই ডোজ দেওয়া হয়। তাহলে ওইটা তোমার বলছো? ওইটা বলে না, ওটাও দেওয়া হয়। পাশাপাশি প্রতি বছর এখন আবার দেওয়া হয় এমআর এর সঙ্গে দেওয়া হচ্ছে, যেমন এই গত সপ্তাহে দেওয়া হয়েছে এমআর, মিজিলসের মতো না। হ্যাঁ, আবার 3টা মিলেও পাওয়া যায়, এমএমআর ভ্যাকসিন পাওয়া যায়, মিজিলস, মাম্পস এবং রুবেলা। তাহলে এখন আমরা কি অ্যাক্টিভ ইমিউনেশন করি বা ভ্যাকসিন, এবং প্যাসিভ ইমিউনেশন দেবো, ইমিউনোগ্লোবিন দেবো। অ্যাক্টিভ ইমিউনেশন দেখো, এটাকে বলা হয় লাইভ ভ্যাকসিন। এটা মনোভ্যালেন্ট ফর্মে পাওয়া যায়। মনোভ্যালেন্ট মানে শুধু মিজিলস ভাইরাস থাকবে, অর্থাৎ কম্বিনেশন উইথ এমআর অর এমএমআর ভ্যাকসিন। ঠিক আছে? এবং ইমিউনিটি প্রবাবলি লাইফ লং। প্রবাবলি বলা হচ্ছে, কিন্তু এখনো কিন্তু কন্ট্রোভার্সি আছেই কিন্তু। নাহলে সবাইকে তো ভ্যাকসিন দেওয়া হচ্ছে, তারপরেও নতুন করে হচ্ছে কেন? এই জন্য বলা হচ্ছে প্রবাবলি লাইফ লং। প্যাসিভ ইমিউনেশন কি জন্য বলা, কি দেবো? ধরো ভ্যাকসিন দেওয়া হয়নি, কিন্তু সে পেশেন্টের কন্ট্যাক্টে গেছে, তখন তাকে এক্সপোজ হওয়ার 6 দিনের মধ্যেই মিজেলস ইমিউনোগ্লোবিন দেওয়া হবে, আইএম দিতে হবে, টু প্রিভেন্ট অথবা মডিফাই ডিজিজ, তার সিভিয়ারিটি কমায় দেবে। ঠিক আছে? এই হলো প্রিভেনশন। তাহলে এই হলো তোমার মিজেলস। আরেকটা পর্ব আমরা হলো মামস ভাইরাস, এটাও ছোট্ট, আর বেশি কোন দেরি করাবো না। মামস ভাইরাস, ওই আগেটার সঙ্গে মিল আছে। The term mumps derives from the mumbling species of patient. Mumbling species মানে কি বলো দেখি? হ্যালো, মামলিং মানে কি? মিনে। হুম, তোতলানো স্যার। তাই না? জি স্যার। মিনমিনে, তোতলামি ঠিক হবে না এখানে। ওই মামলিং, মিনমিনে, এটাই আর কি। এইভাবে এটা হবে। 1 সেকেন্ডের নাম আসছে তোমার হলো মাম। মিনমিনে হবে কি যেন তোমার প্যারোটিড গ্ল্যান্ড, তো প্যারোটিড গ্ল্যান্ড এখানে বেশ সোয়েলিং হয়ে যায়, যার ফলে তোমার ওই সময় সোয়েলিং হবে। এটা হয়ে যায়। এবং এটা যেহেতু মামস ভাইরাসটা মেইনলি প্যারোটিড গ্ল্যান্ডকে এফেক্ট করে এবং প্যারোটিড গ্ল্যান্ড সোয়েলিং হয়, এই জন্য ওটার আরেকটা নাম হলো এপিডেমিক প্যারোটিডাইটিস, অলসো নোন অ্যাজ এপিডেমিক প্যারোটিডাইটিস অফ চাইল্ড। এখন তো ক্লাসে আছি, ঢুকবেন কখন? কি 5 দিন হয়ে গেছে? এরপরে এসো মাউস ভাইরাসের প্রপার্টিস আমরা একটু পড়ি। মাউস এটা কার ফ্যামিলি, কার মধ্যে পড়ে এটা? প্যারামিক। প্যারামিক্স ভাইরাস, তাই তো? প্যারামিক প্যারামিক্স ভাইরাস হলে তোমার অলরেডি মনে রাখবে কি হবে, যে তোমার হলো আরএনএ ভাইরাস, তাই তো? সিঙ্গেল স্ট্যান্ড হবে, এবং কি ইনভলভ আছে নাকি? আছে? এনভেলপড। হ্যাঁ, তাহলে তাহলে আমরা পড়বো এখন হলো প্রপার্টিস, তাই তো? হ্যালো, জি স্যার। তাহলে ওই যে যেভাবে প্রথম মনে রাখো সেই হবে। তাহলে প্যারামিক্স ভাইরাস, আর জেনাম হলো সিঙ্গেল স্ট্যান্ড আরএনএ, আর এখানেও থাকবে তোমার হেলিক্যাল নিউক্লিওক্যাপসিড, এবং এইখানে তোমার ওই যে স্পাইক আগের মতোই, আগের মতোই। ঠিক আছে?
নতুন করে আর পড়াচ্ছি না, ওইটুকুই। এবং সিঙ্গেল সাইডেড প্রপার্টিজ গেল। তো প্রপার্টিজের মধ্যে তোমার কিন্তু ওই এইচআইভিটা ওটা কিন্তু অবশ্যই ভালো করে খেয়াল রাখবে। প্রপার্টি যেটা বললাম ওটা ভালো করে পড়বা, ওটা খেয়াল অবশ্যই রাখতে হবে। এখন প্যাথোজেন মামস, এটা কি হবে? এটাও এই রেস্ট ড্রপলেটের মাধ্যমে ছড়াবে এবং ইনক্লুড এটা একটু বেশি 18 to 21 ডেজ। আগেটা ছিল 10 থেকে 14 দিন, 10 to 14 days। 18 to 20, তাহলে হলো এই। আর প্রাইমারি রেফ্লেকশন অকারস ইন, তারপরে এই প্রবেশ করলো, যেহেতু রেসপিরেটর প্রবেশ করলো তাহলে সেখানে তোমার রেফ্লেক্ট করবে, অথবা নোজেও করতে পারে। প্রাইমারি রেফ্লেকশন করবে ইন নেজাল অর আপার রেসপিরেটর ক্যাপিটাল সেল, এখানে করলো। এরপরে কি হবে দেখো, ব্লাডের সাইডে গেল। হ্যাঁ, এই ব্লাড থেকে চলে যাবে আবার কোথায় যাবে? ডিসেবল টু ভাইরাস টু ভাইরাস হয় তোমার বিভিন্ন অর্গানে চলে যাবে। কোথায় এফেক্ট করবে? স্যালারি গ্ল্যান্ড মেইনলি। এছাড়া করতে পারে কোথায়? টেস্টিস, ওভারি, প্যানক্রিয়াস, কিডনি অ্যান্ড সাম কেস মেনিনজেস। এই টেস্টিস, ওভারি বললাম, প্যানক্রিয়াস বললাম, এই যে মেনিনজেস বললাম, এগুলো খেয়াল রাখবে। খেয়াল রাখবে কি জন্য? পরে আসতেছে, কমপ্লিকেশন হয়। এরপরে কি হলো? সিমটম দেখা দেবে। যেহেতু প্যারাসাইট গ্ল্যান্ডে গেল, তখন হবে প্যারাসাইট গ্ল্যান্ড সোয়েলিং হবে ইন 95%। এবং এটা কি? নন সাপোরেটিভ ইনফ্লামেশন অফ দ্য প্যারাসাইট গ্ল্যান্ড ইন অ্যাবাউট 95%। The most characteristic বিষয় হলো নন সাপোরেটিভ ইনফ্লামেশন অফ দ্য প্যারাসাইট গ্ল্যান্ড ইন অ্যাবাউট 95%। নন সাপোরেটিভ মানে কি? সাপোরেটিভ মানে কি? পাস তৈরি হওয়া, তাই তো? পাঁচ তৈরি। পাস তৈরি হবে না, এই জন্য বলা হচ্ছে নন সাপোরেটিভ। 95% ক্ষেত্রে করা হয়। এবং আগেকার যুগে কি এই 90-এর দশকেও এখন আর পাওয়া যায় না সম্ভবত, তোমাদের এই যে কালো একটা পট্টি পাওয়া যায়, বুঝছো? কালো ধরনের, ওর মধ্যে কি যে দেওয়া থাকতো জানি না। যাদের প্যারোটিড গ্ল্যান্ড সোয়েলিং হয়, ওই কালো তোমার এই যে ওষুধ দোকানে পাওয়া যেত, ওগুলো নিয়ে তোমার এই যে ইয়েতে দেওয়া হয়তো, তোমার প্যারোটিড গ্ল্যান্ড সোয়েলিং যেখানে হলো এর উপরে দেওয়া হয়। ঠিক আছে? এখন ওটার এফিকাসি কতটুকু কন্ট্রোভার্সি আছে। তো আগে যেহেতু চিকিৎসা, এটা হলো যে আমি এখনকার বলবো, এগুলো ভাইরাস তো সেলফ লিমিটিং, তুমি ট্রিটমেন্ট করো না করো এমনিতে ভালো হয়ে যাবে, তাই তো? ওটা মানে সম্ভবত ওটাও একটা হয়তো কারণ ছিল। ভালো তো এমনিতে হয়ে যায়, প্যারাগ্ল্যান্ড সোয়েলিং তোমার ট্রিটমেন্ট প্রয়োজনই নেই, এমনিতে ভালো হয়ে যাবে। মানুষ মনে করতো ওই কালো পট্টি, তখন ওই দিয়ে বলতো যে ওষুধ দোকানে, স্যার আমার এই বাচ্চা বেশি বাচ্চাদের বেশি হয় তো, আমার এটা বাচ্চা ফুলে গেছে, তখন তারা ওই কালো পট্টিগুলো দিত। ওটা ওটা আঠালো ছিল, আঠালো জিনিসটা এখানে লাগাই দিত। ঠিক আছে? এই এখন এরপরে আবার কি দেখো, এই ভাইরাস, এই যে ম্যারাথন সোয়েলিং হলো, ওই এখানে সেখানে ভাইরাস স্যালাইভা তৈরি, ভাইরাস শেড ইন স্যালাইভা অ্যাবাউট 3 days বিফোর টু, অথবা 9 days আফটার দ্য অনসেট অফ স্যালাইভা গ্ল্যান্ড সোয়েলিং। এই স্যালাইভা গ্ল্যান্ড সোয়েলিং হলো তার 3 days আগ থেকে শুরু হলো, এবং সোয়েলিং ভালো হয়ে গেল তার 9 দিন পর পর্যন্ত স্যালাইভাতে ভাইরাস পাওয়া যাবে। এরপরে কি আসলে দেখো, মোর দেন 1/3 অফ পেশেন্ট রিমেইন অ্যাসিম্পটোমেটিক, কোনো সিমটম নাই। এরপরে কি হবে? এই যে এখানে এই ফিগারটা দেখতে পারো, যে প্রথম রেসপিরেটরি ট্র্যাক্টে আসলো, সেখানে তারা রেপ্লিকেট করলো, তারপর সেখান থেকে চলে গেল ব্লাডে, ভাইরেমা হলো, তাই তো? ভাইরেমা হলো, তারপরে সেখান থেকে সিস্টেমিক ইনফেকশন করলো এবং গোটা বডিতে ছড়িয়ে গেল। বিশেষ করে গেল কোথায়? প্যারাসাইট গ্ল্যান্ডে, সেখানে প্যারাসাইট সোয়েলিং হলো। তারপরে আর যাচ্ছে কোথায়? টেস্টিস, ওভারি, তারপরে তোমার প্যানক্রিয়াস, তারপরে তোমার পেরিফেরাল নার্ভস, আই, এগুলো সব চলে যাচ্ছে। প্যানক্রিয়াসে গেলে হয় তোমার হলো একটা হলো জুভেনাইল ডায়াবেটিস মেলাইটাস। তাহলে এখন আমরা আবারও পড়ি
যেটা কি ড্রপলেটের মাধ্যমে প্রবেশ করলো বডিতে। তারপরে এটা রেফ্লেক্ট করলো কোথায়, নেজাল এবং আপার রেসপিরেটর এখানে তারা রেফ্লেক্ট করলো, করার পরে তারা গেল কোথায়, ব্লাডে চলে গেল, গিয়ে ভাইরামাইন করলো। এখান থেকে তারা যাবে কোথায়, ভিন অর্গানে, বেশ করে প্যারাটাইড সিস্টেম। গ্ল্যান্ডে। তারপরে যাবে কোথায়, টেস্টিস, ওভারি, প্যানক্রিয়াস, তারপরে মেনিনজেস, কিডনিতেও যেতে পারে। তারপরে প্যারাটাইড গ্ল্যান্ডে যখন গেল সেখানে হবে সোয়ারিং, প্যারাটাইটিস, এবং এখানে কি করবে, নন সাপোর্টিভ ইনফ্লামেশন অফ দ্য প্যারাটাইড গ্ল্যান্ড। ঠিক আছে। তারপরে তোমার আহ তো এই হলো তোমার হলো প্যাথোজেনেসিস, তাই তো। এখন তোমার এই যে ক্লিনিক্যাল পিকচার দেখো, ফিভার হয় ম্যালেরিয়া, ফিভার থাকলে ম্যালেরিয়া এগুলো তো হবেই। আর কি হয়, টেন্ডার সোয়েলিং অফ প্যারাটাইড গ্ল্যান্ড, সেটা ইউনিলেটারাল হতে পারে, বাইলেটারাল, একটা এফেক্ট হতে পারে বা দুই সাইডে হতে পারে। হ্যাঁ। আর হলো কি, এই প্যারাটাইড গ্ল্যান্ড যে সোয়েলিং হলো, যেমন তোমার হলো যে এই যে র্যাবিস হলে কি হয়, তো হাইড্রোফোবিয়া হয়, তাই তো। আর এক্ষেত্রে কি হয়, এই সাইটাস থাকলেই, ড্রিঙ্কিং করলেই তার প্যারাটাইড গ্ল্যান্ডে পেইনটা বেড়ে যাবে। ইনক্রিজ ইন প্যারাটাইড পেইন হোয়েন ড্রিঙ্কিং সাইটাস। হ্যাঁ। এবং রিজলভ স্পন্টানিয়াসলি উইদিন 1 উইক। এই হলো তোমার হলো সিমটম। এই সাইন সিমটমগুলো আমি সবসময় আমি বলি কি জানো, এগুলো অবশ্যই পড়বা। আমি কিন্তু সাইন সিমটম খুব বেশি বলি না, কিন্তু খুব সংক্ষেপে বলি। এবং এগুলো থেকেই পড়লে তোমার প্রবলেম বেস কোশ্চেন আমরা যেগুলো দেই সেগুলো তোমার সলভ করতে পারবে। এগুলো যদি তুমি না পড়ো তাহলে প্রবলেম বেস কোশ্চেন তুমি সলভ করতে পারবে না। এবং ওগুলো কম্পালসারি, প্রবলেম বেস কোশ্চেন যেগুলো সেগুলো কিন্তু কম্পালসারি। ওটা তোমার ওর কোনো ইয়ে নাই, মানে ওটা না দিয়ে অন্যটা টাস্ক পাবে না, কিন্তু ওটা কিন্তু কম্পালসারি কোশ্চেন, তোমাকে করতেই হবে, দিতেই হবে, টাস্ক করতেই হবে। যে টাস্ক করবে না তার ওই কোশ্চেনটা তোমার ওটা তোমার হলো 10 নম্বরের কোশ্চেন থাকে তো, 10 নম্বর তোমার তুমি একদম পাইবে না। আচ্ছা, এখন এখানে দেখো ফিগারটা দেখো, এই যে দেখো প্যারাটিকুলার সোয়েলিং হয়, তাই তো। এখন এই কমপ্লিকেশন হয় কি দেখো, ম্যানিজারিস হয়, ভাইরাসে যদি ম্যানিজারিস হয় সেটাকে আমরা বলি অ্যাসেপ্টিক ম্যানিজারিস, আপ টু 15%। তারপরে ম্যানিঙ্গো ইনকেফালাইটিস হতে পারে লেস দেন 0.3%। আর ডিপনেস হয়, কানে যত তখন এফেক্ট করলে ডিপনেস হয়। আর এই মেইন কোনটা দেখো, এই অর্কাইটিস হয়। 20 to 50% of men who are infected with mumps virus develop orchitis, often unilateral. If bilateral orchitis develop in a patient in a post-oral male, then sterility may develop. তাহলে তোমার একটা হলো অর্কাইটিস ডেভেলপ করে, ঠিক আছে। সংখ্যা ইউনিলাটারাল হয়, বাইলাটারাল হতে পারে। তবে যদি এই পোস্ট-পিরিয়ডাল মেলে যদি অর্কাইটিস ডেভেলপ করে এবং যদি বাইলেটারাল হয় তাহলে সেটা সিভিয়ার সিমটম হবে, সেটা হলো স্টেরাইটিস ডেভেলপ করে। এটা বুঝছো তো। তোমাদের যখন তোমার থিওরি প্র্যাকটিক্যাল পড়বে যাবে তখন কিন্তু এই ধরনের তোমার বিশেষ করে গাইনি কেস পাবা যাবা, তারা কিন্তু এই পাবা কিন্তু, যে বাচ্চা হচ্ছে না, কোনো সমস্যা নাই কিন্তু বাচ্চা হচ্ছে না, এগুলোও একটা তার কারণ আসে। এগুলো তো মাথায় রাখতে হবে। অর্কাইটিস ডেভেলপ করে যদি বাইলেটারাল হয় এবং পোস্ট পিরিয়ডে হয় অর্কাইটিস। তারপরে কি আরেকটা কি বললাম, ওভারাইটিস হয়, হাইপারমিকেটিস অফ ওমেন। এছাড়া কি হয়, প্যানক্রিয়েটাইটিস হয়। প্যানক্রিয়েটাইটিস হলে তোমার সম্ভাবনা থাকে তখন জুভেনাইল ডায়াবেটিস মেলাটাইস হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। এছাড়া হতে পারে কি পলিআর্থারাইটিস, স্টেপটাইটিস, এগুলো হতে পারে, ঠিক আছে। এগুলো কমপ্লিকেশনটা কিন্তু তোমাদের করতে হবে, কিন্তু কমপ্লিকেশন অবশ্যই পরীক্ষায় আসে এগুলো
ভাইভাতে ধরা হয়। ব্রেইনে কি হলো, অ্যাসেপ্টিক মেনিনজাইটিস আর একটা ম্যানিঙ্গো এনকেফালাইটিস। কানে আসলো তোমার হলো ইউনিটাল ডিপনেস, তারপরে তোমার এখন এই যে পেটে আসো অর্কাইটিস ডেভেলপ করলো, ঠিক আছে, এবং ইউজুয়ালি ইউনিলেটারাল বাইলেটারাল হতে পারে। তবে যদি বাইলেটারাল অর্কাইটিস ডেভেলপ করে পোস্ট পার্টাল মেল যদি হয় তাহলে স্টেরিলিটি ডেভেলপ করতে পারে। আর মামস ওভারিস হতে পারে মেয়েদের, আর প্যানক্রিয়াটাইটিস হতে পারে। এই হলো তোমার হলো কমপ্লিকেশন। ডায়াগনোসিস কি করবো, ওই আগের মতোই তোমার যে মিজেলস পরায়ন যেটা ঠিক একই রকমই, এটাও ক্লিনিক্যালি সাইন সিমটম দেখি আমরা করতে পারি। পেরিওডিক গ্ল্যান্ড সোয়েলিং হয়ে গেছে, সেখান থেকে আমরা করতে পারি। স্টেশন নেব কি, যেহেতু তোমার ভাইরাস স্যালাইভে পেরিওডিক গ্ল্যান্ড সোয়েলিং হয়েছে, তোমার হলো ইয়েরা মানে স্যালাইভাতে আসতেছে, তো তা হলে আমরা স্যালাইভা নেবো অবশ্যই। এছাড়া যদি মেনিনজাইটিস হয় তাহলে সিএসএফ নেবো, কিডনিতে ডেভেলপ করলে তাহলে নেবো ইউরিন নিয়ে, তারপরে করবো কালচার করবো। এবং কালচার সাধারণত করা হয় না, সাধারণত তোমার ইয়ে করে ইমিউনোফ্লোরেসেন্স মাইক্রোস্কোপে দিয়ে আমরা ভাইরাসটা দেখি। ঠিক আছে, মাইক্রোস্কোপি করবো ডেমনস্ট্রেট ভাইরাস ইন স্যালাইভা অর থ্রোট সেক্রেশন বাই ইমিউনোফ্লোরেসেন্স টেস্ট। কালচার সাধারণত কোথায় করা হয়, এই মাঙ্কি কিডনি সেল বা হিউম্যান অ্যামনিয়ন সেল অথবা হেলা সেল কালচার করলাম। এবং কালচার আমরা কি দেখবো, সাইটোপ্যাথিক ইফেক্ট দেখবো, কোনটা জায়ান্ট সেল ফর্মেশন দেখবো। ঠিক আছে, গ্রোথ ইজ ডিটেক্টেড বাই সাইটোপ্যাথিক ইফেক্ট, দ্যাট মিনস জায়ান্ট সেল ফর্মেশন। এইটুকু বললেই হবে। এই যে এগুলো না খেয়াল রাখতে সমস্যা নেই। তারপরে তোমার অ্যান্টিবডি দেখবো, সেরোলজি কি করবো, আইজিএম পাইলে অ্যাকুট ইনফেকশন, আর আইজিজি পাইলে পাস্ট ইনফেকশন। আর যদি ফোরফোল্ড রাইজ টাইট হয় তাহলে তোমার হলো ডায়াগনস্টিক। তাহলে ফোরফোল্ড or greater rise in antibody that is evidence of mumps infection. এটা একটু অন্যভাবে দেওয়া আছে, ওই আগেরটাকে ফলো করবো, যে আইজি অ্যান্টিবডি দেখবো অথবা ফোরফোল্ড রাইজ অফ আইজিজি টাইটার, আইজিজি টাইটার দেখবো, এলআইজি দ্বারাই আমরা দেখি। ঠিক আছে, এ হলো সেরোলজি। এলআইজিও পাওয়া যায়, এলআইজিটাই তোমার খেয়াল রাখবা। তারপরে প্রিভেনশন, এটা অবশ্যই তোমরা জানো যে অলরেডি তোমরা পড়েছো যে এটাও লাইভ ভ্যাকসিন এবং এটাও এমএমআর ভ্যাকসিন দেওয়া হয়, তাই তো? ইফেক্টিভ এন্ড লং লাস্টিং অ্যাটলিস্ট 10 years, এবং এটা কম্বাইন্ড ভ্যাকসিন হিসেবে পাওয়া যায়। এটা কি মিজেলস, মাম্পস এবং রুবেলা ভ্যাকসিন একসঙ্গে পাওয়া যায়। এই হলো প্রিভেনশন। তাহলে ভাইরালজি আরো আছে, বেশ কিছু আছে, আর 4-5টা লেকচার হয়তো লাগবে। যেগুলো বাকি থাকলো সেগুলো তোমাদের এর মধ্যে তোমার রুবেলাটা গুরুত্বপূর্ণ, রুবেলাটা খুব ভালো করে পড়তে হবে। আর কিছু আছে তোমার যেমন হিউম্যান হার্পিস ভাইরাস আছে, এর মধ্যে তো হিউম্যান হার্পিস ভাইরাস তো 5-6টা, তাই তো? এগুলো আছে। তারপরে তোমার হলো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আছে। আর বেশি কিছু না, আমি মোটামুটি যেগুলো কঠিন এবং যেগুলো পরীক্ষা বেশি আসে সেগুলো পড়াইলাম। কিন্তু রুবেলাটাও খুব গুরুত্বপূর্ণ, ইনফ্লুয়েঞ্জাটাও ওটাও আসে, ওটা পড়তে হবে বেশি। এগুলো খুব সহজ, যেগুলো আছে খুব সহজ এগুলো, এগুলো তোমাদের তোমাদের 2 স্যার আছে, 2 স্যারকে বলবো, পরে এগুলো ওরা নিবে। এখন আগামীকাল থেকে, হ্যালো, আগামীকাল থেকে কি করবা, প্যারাসাইটোলজি, ঠিক আছে রফিক? জি স্যার। জি হ্যালো, স্যার। হ্যাঁ, সবাইকে তাহলে জানিয়ে রাখো। তো কালকে নেবো প্যারাসাইটোলজি, এবং প্যারাসাইটোলজি ইন্ট্রোডাক্টরি ক্লাস। কিন্তু ইন্ট্রোডাক্টরি ক্লাসগুলো সবসময় তোমার জানবা যে গুরুত্বপূর্ণ। ইন্ট্রোডাক্টরি ক্লাস যে করবে না, সে অন্য ক্লাস সে বুঝবেই না সে। ঠিক আছে, তারপরে আচ্ছা কালকে স্যার। এই যে এখন বলে দাও, কালকে আমি নিব, প্যারাসাইট শুরু করে দেবো এবং অল্প দিনের মধ্যে শেষ করে দেবো। ওকে? জি স্যার।